এই যে হ্যান্ডসাম, আমার লোকে চিপাই চাইবা, চলো না একটু মাস্তি করি। কথাটি বলেই চোখ টিপ দিল মেয়েটি। অপরূপ সুন্দরী, এত সুন্দর নারী এর আগে দেখেছে কিনা সন্দিহান অর্ক। চোখ বড় বড় করে চেয়ে আছে। মেয়েটির পরনে অর্ধনগ্ন ওয়েস্টার্ন পোশাক, ফর্সা মেথিন পেট, খোলা পিঠ এবং সৌচু বুক যে কোনো পুরুষকে কামুক করে তুলবে। অর্ক উত্তেজিত হতে শুরু করেছে, তবে সে নিজেকে সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে। অর্ক তার জীবনে প্রথম ঢাকায় এসেছে, এক বন্ধুর বাসায় উঠবে। এখানে এসে বন্ধুর ভাবভঙ্গি কিছু বুঝে উঠতে পারছে না। তার উপর একজন সুন্দরী মেয়ে তাকে চিপায়ে যেতে বলছে। মেয়েটির বয়স খুব বেশি হবে না, এই 20 সামান্য বেশি। একা এত রাতে রাস্তায় এমন কাপড় পরে কি করছে? চিপাই যাইয়া কি হইব? ওলে বাবুলে, বোঝো না, দুধু খাও। অর্ক থতমত খেয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, আমি দুধ খাই না। অর্কের উত্তর শুনে ফিক করে হেসে উঠল মেয়েটি। সুন্দর তার হাসি, সে হাসলেই যেন মুক্ত ঝরছে। একে হয়তো মুক্ত ঝরা হাসি বলে। মুগ্ধ হয়ে গেল অর্ক, তার সকল রাগ বিরক্ত ধুয়ে মুছে চলে গেছে। মেয়েটির হাসি দেখে কোথায় যেন হারিয়ে গেল সে। কথায় কথায় কেমন বিমোহিত করে ফেলছে মেয়েটি। অর্ককে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি দুষ্টুমির সুরে বলল, কি মিস্টার, ওভাবে দেখছেন কি? ফুরিয়ে যাবে তো। শব্দ করে হেসে উঠল অর্ক, হাসতে হাসতে বলল, দেখলেই ফুরাইয়া যাইবেন? তা নাম কি আপনার? লোকে আমাকে পাখি বলেই চেনে। আমি রাতের পাখি, প্রতি রাতে ভিন্ন ভিন্ন পুরুষের আকাশে উড়ি। পাখির কথা শুনে মাথা চুলকালো অর্ক। পাখির কথা বুঝেছে বলে মনে হলো না। সহজ সরল ছেলে অর্কর রহস্যময় কথাবার্তা বোঝার কথাও না। তোমার নাম কি? অর্ক, অর্ক সেন। হিন্দু? হিন্দু হয়ে জন্ম নিয়া পাপ করেছি মনে হইতেছে। না, তা বলতে চাইনি আসলে। পাখিকে কথা শেষ করতে দিল না অর্ক, হাত তুলে থামিয়ে দিয়ে বলল, থাইক, কিছু কইতে হইব না। অর্ক কথাটি বলে হাঁটতে শুরু করলো। একবারও পেছন ফিরে তাকালো না। যুবক ছেলেটির কথায় ভীষণ অবাক হলো পাখি। ছেলেটা কথা বলার সময় শুদ্ধ ভাষা বলার চেষ্টা করে, যদিও বেশিরভাগ শব্দে আঞ্চলিকের টান থাকে, তবু বলার ধরনটা ভালো লাগলো পাখির। চোখের সামনে থেকে অর্ক হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকিয়েই রইল পাখি। এই প্রথম কোনো ছেলে পাখির দেহকে উপেক্ষা করে চলে গেল। এতে তার মোটেও খারাপ লাগছে না, বরং অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। ছেলেটার কথা ভাবলেই শরীর শিউরে উঠছে। এই মাগি, রেট কত? কথাটা শোনা মাত্র চমকে উঠল পাখি। ঘাড় ঘুরিয়ে দেখল বাইকে করে একজন লোক। মাগি শব্দটা যদিও রোজ শুনে, তবু আজ খুব বেশি বৃষ্টি শোনালো। যারা পতিতাবৃত্তি করে তারা এসব শুনে অভ্যস্ত, তবে শব্দটা পাখির বিন্দু মাত্র ভালো লাগে না, ঘৃণা হয়। যে মানুষগুলো বলে তাদের প্রচণ্ড রকম ঘৃণা করে পাখি। মাকে মানে কি? এই মেয়ে করেও তো বলতে পারে। লোকটাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল সে। মাথা হেলমেটে ঢাকা, হেলমেটের গ্লাস তুলে রেখেছে। ফর্সা ক্লিন শেপ করা চেহারা, পরনে কালো শার্ট কালো প্যান্ট, পায়ে দামি জুতো, হাত দুজোড়া ফর্সা এবং দামি বাইক দেখে নিঃসন্দেহে বলা যায় বড়লোক ঘরের সন্তান। গার্লফ্রেন্ডকে বিছানায় না পেয়ে পথে নেমে এসেছে পতিতা খুঁজতে। মুখের ভাষাটা বলছে শিক্ষার বড্ড অভাব। অর্ক চলে যাওয়ার পথটির দিকে তাকিয়ে পাখি বলল, মাগি না, আমি পাখি, আর আজকের রেট মেটানোর সাথে তোমার নেই। লোকটা একই সাথে বিস্মিত হলো এবং রেগে উঠল। তার বাবার অগাধ টাকা পয়সা, তবুও নাকি রেট মেটানোর সাধ্য নেই। রাগান্বিত স্বরে বলল, মাগির তেজ দেখে বাঁচি না, কত নিবি তাই বল। কত না, জিজ্ঞেস করো যে কি নিব। কি নিবি? তোমার প্রাণ। বলেই খিলখিলিয়ে হেসে উঠল পাখি। পাখির দেখা দেখি ছেলেটাও হাসার চেষ্টা করলো। ফিকে হাসি দিয়ে বলল, তোরে বাহাত ভাল লাগছে, চল আমার সাথে বাইকে ওঠ। আমার নাম শাকিল চৌধুরী, তুই আজ রাতে আদর করে শাকিল ডাকতে পারিস। বাইকে উঠে বসতে বসতে পাখি বলল, আমার পাওনাটা যেন পাই। শাকিল কিছু বলল না, শুধু মুচকে হাসি দিল। মধ্যরাত, বাসার সামনে বাইক এসে হর্ন দিতে গেট খুলে দিল দারোয়ান।
বড় সাহেবের ছেলে না থাকলে দারোয়ান চোখ দিয়ে গিলে খেত বাইকের পেছন বসা মেয়েটিকে। ছোট সাহেব আছেন বলে চোখ তুলে তাকানোর সাহস করল না। এই শহরের পুরুষেরা রাত হতেই নারী ছেড়ে খাওয়ার স্বপ্ন দেখে। দারোয়ান সেসব পুরুষেরই একজন। সুদর্শন যুবক শাকিলের সাথে দোতলায় উঠে এলো পাখি। দারোয়ান ছাড়া আর কাউকে চোখে পড়ল না, চোখে পড়ার কথাও না। এত রাতে রুম থেকে কেউ বের হয় না। বেশিরভাগ মানুষ রাত জেগে চ্যাটিং বা ব্যাটিং করে, আর কিছু অংশ মানুষ ঘুমের দেশে পাড়ি জমায়। শাকিল রুমে ঢুকেই বলল, রাস্তার মাগির সাথে আমি এভাবে শুতে পারি না, গোসল করে নিতে হবে। শাকিলের কথা শুনে পাখির রন্ধ্রে রন্ধ্রে রাগ ছড়াচ্ছে, মেজাজটা ধীরে ধীরে বিগড়ে যাচ্ছে। নিজেকে সামলে নিয়ে পাখি বলল, আমি তাহলে গোসল করে আসি। তার থেকে ভালো হয় দুজন মিলে গোসল করলে। চলো দুজন মিলে গোসল করব। শাকিল তুই থেকে তুমিতে নেমে এসেও পাখির মন গলাতে পারল না। পাখি বাধা দিয়ে বলল, সরি, দুইজন মিলে গোসল করতে পারবো না, একজন একজন করে, নয়তো বাদ দাও। শেষ পর্যন্ত পাখির কথাই মেনে নিতে হলো শাকিলকে। পাখি আগে গোসল করে এলো। তার গা থেকে এক অদ্ভুত সুন্দর ঘ্রাণ আসছে। গোসল করে গায়ে সুগন্ধি মাখিয়েছে, সেই গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো রুমে। শাকিল ঘ্রাণ পাওয়া মাত্র বিমোহিত হয়ে গেল। অস্থির হয়ে শাকিল বলল, আর পারছি না, এখনই হয়ে যাক। শাকিলের কথা শুনে হেসে উঠল পাখি। পুরুষ মানুষের ওটা খারাপ হইলে নিজেকে সামলাতে পারে না, তা পাখির অজানা না। এটাই পুরুষের প্রধান দুর্বলতা। পাখি কিছু বলার আগেই জড়িয়ে ধরে ঘাড়ে গলায় চুমো দিতে শুরু করলো। বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করলো না পাখি। শাকিলকে ছাড়িয়ে আস্তে করে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল সে। শাকিলের উপরে উঠে দুই পাশে দুপা রেখে বসলো পাখি। পরম সুখ উপভোগ করতে চোখ বন্ধ করে শুয়ে আছে শাকিল। তা দেখে মুচকি হাসলো সে। মানুষ চোখ বন্ধ করে সর্বোচ্চ সুখ উপভোগ করে, শাকিলও তাই করার চেষ্টা করছে। সে কি কল্পনা করেছিল এরপর কি হতে চলেছে? আলতো করে শাকিলের মুখ চেপে ধরলো। তার কানের কাছে এসে পাখি বলল, চিৎকার করলে লোকে জেনে যাবে তুমি ঘরে মাগি এনেছো। চোখ না খুলে মুচকি হাসলো শাকিল। মাথা নাড়িয়ে জানান দিল চিৎকার করবে না। কোমরে গুজে রাখা ধারালো ছুরিটা হাতে নিল পাখি। শাকিলের মুখের দিকে তাকিয়ে আবারও হাসলো। সে কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতর ছুরি চালিয়ে দিল পাখি। ফিনকি দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। হঠাৎ শাকিলের বুকের ভেতরে যেন আগুন জ্বলে উঠল। চিৎকার করতে চেয়েও পারল না। যেই না চিৎকার করতে যাবে তখনই মুখ শক্ত করে চেপে ধরেছে পাখি। শাকিল আপ্রাণ চেষ্টা করছে পাখির থেকে নিজেকে মুক্ত করতে, কিন্তু পারছে না। একজন নারীর কাছে সে পরাস্ত হলো। ওর শরীর কেঁপে কেঁপে অবশ হয়ে আসছে, চোখ বন্ধ হয়ে আসছে। চারদিকের অন্ধকার যেন তাকে গ্রাস করে নিচ্ছে। শাকিলের দেহ নড়াচড়া বন্ধ হলে ওর উপর থেকে নেমে আসলো পাখি। ধারালো ছুরিতে লাল বর্ণের রক্ত এবং বিছানায় নিষ্প্রাণ দেহ দেখে ওর ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটে উঠল। সে এক পৈশাচিক তৃপ্তির সুখ। ভেতরে ঢোকার সময় পাখি ভালো করে দেখেছে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। থাকলেও অন্ধকারে চেহারা স্পষ্ট দেখা যাওয়ার কথা না। এ ব্যাপার নিয়ে আপাতত চিন্তা করছে না। চিন্তার বিষয় হলো বের হবে কিভাবে। দোতলার জানালা দিয়ে উকি দিয়ে পাখি দেখলো দারোয়ান ঝেমাচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করা যায়, কিন্তু যদি একবার সজাগ হয়ে যায় তাহলে উপায় নেই। চৌধুরী ম্যানশনের একটু দূরে একটা প্রাইভেট কার এসে দাঁড়ালে পাখি অনেকটা দুশ্চিন্তামুক্ত হয়। সব প্রমাণ মিটিয়ে শাকিলের ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড এবং টাকাগুলো ব্যাগে ভরে পাখি। তারপর প্রায় নিঃশব্দে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো পাখি। দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো। এক দীর্ঘ শ্বাস ফেলে পাখি মনে মনে বলল, আর কে আমাকে পায়? ঢাকার আভিজাত্য এলাকার ফুটপাতে বসে আছে অর্ক। উদাস হয়ে রাস্তায় চলমান দামি গাড়ি দেখছে, ভিন্ন ভিন্ন মডেলের গাড়ি। এই শহরে রাত যত গভীর হয় গাড়ির আনাগোনা তত বাড়ে। ভোরের দিকে গাড়ির সারি কমতে থাকে। সারা রাত ফুটপাতেই কাটাতে হয়েছে অর্ককে। যে বন্ধুর ভরসায় এসেছিল সেই বন্ধু ধোকা দিয়ে বোকা বানিয়েছে। কাল রাত থেকে কল রিসিভ করছে না, ঠিকানাও ভুল দিয়েছে। হ্যালো মিস্টার অর্ক। হঠাৎ পরিচিত কণ্ঠ শুনে চমকে উঠল অর্ক। পেছন ফিরে দেখল কাল রাতের সেই রূপবতী। মিস রাইতের পাখি দিনের বেলায় কার আকাশে ওড়েন? নেহাত মজার ছলে কথাটা বলেছে অর্ক, কিন্তু পাখি সহজভাবে নিয়েছে বলে মনে হচ্ছে না।
পাখি অস্বস্তি নিয়ে আশেপাশে একবার তাকালো, তারপর বলল, সেলিনা গোমস আমার নাম। তাইলে আপনি পাখি না? কাল রাইতে আপনার লগে দেখা হয় নাই? রাতের আমি আর দিনের আমি ভিন্ন। এই দুই আমিকে বুঝতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, তাই ওসব বাদ দিন। তারপর একটু সময় নিয়ে পাখি আবার বলল, এখনো ব্যাগট্যাগ নিয়ে রাস্তায় কি করছেন? চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছি না, থাকার জায়গায় পাচ্ছি না, তাই রাস্তায় বসে আছি। শুনে খারাপ লাগলো সেলিনার। কোনো চিন্তা ছাড়াই অর্কের পাশে বসে পড়ল, বসে বলল, কোনো জায়গা ঠিক না করে ঢাকাতে চলে আসছেন? বেশ সাহস তো আপনার। এক বন্ধুর ভরসায় আইছিলাম, এখন তার খোঁজ পাইতাছি না। কল দিলে বন্ধ দেখায়, ঠিকানাও ঠিক দেয় নাই। গ্রামে ফিরে যেতে চান? আমি হেল্প করতে পারি। এখানে থাইকা কিছু করতে পারলে ভালো হইতো। আইছিলাম তো কিছু করণের লাইগাই। আমি আপনাকে হেল্প করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমার সম্পর্কে যা জানবেন বা দেখবেন তার সব গোপন রাখতে হবে, কাউকে কিচ্ছুটি বলতে পারবেন না। সরি, শর্ত একটা না, আরেকটা আছে। সেটা হলো রাতের বেলা আমাকে সেলিনা ডাকতে পারবেন না, আর দিনের বেলা পাখি ডাকতে পারবেন না। যদি শর্ত মানতে পারেন তাহলে চলেন আমার সাথে। বসা থেকে উঠে দাঁড়ালো অর্ক। যদিও সেলিনা ওরফে পাখিকে রহস্যময় লাগছে, তবুও সে শর্ত মানতে রাজি। একবার বন্ধুকে বিশ্বাস করে ঠকেছে, এবার অপরিচিত একজনকে বিশ্বাস করে দেখা যাক কি হয়। কবিগুরু বলেছেন, যেখানেই পাইবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। পাখিকে এত সহজে বিশ্বাস করতো না অর্ক। যে মেয়ে নিজেকে রাতের বেলা পাখি এবং দিনের বেলা সেলিনা গোমস বলে পরিচয় দেয়, তাকে কি বিশ্বাস করা যায়? অর্ক কেন পাখিকে বিশ্বাস করলো সে নিজেও জানে না। বসবাসের অনুপযোগী পুরনো একটা বিল্ডিং, দেওয়াল থেকে সিমেন্টের আস্তরণ খসে পড়ছে। শেষ কবে রং করা হয়েছিল কে জানে। বিল্ডিংয়ের দেওয়ালের কালো দাগগুলি বলে দিচ্ছে এখানে আগুন লেগেছিল। বিল্ডিংয়ের ভেতর ঢুকে অবাক হয়ে গেল অর্ক। বিশাল বড় হলরুম, হলরুমের ডানে একটা রুম, রুমের দরজাটা তালা দেওয়া। সেলিনা ব্যাগ থেকে চাবি বের করে তালা খুলে ভেতরে প্রবেশ করলো। সেলিনার পেছন পেছন অর্কও ভেতরে ঢুকলো। খুব বড় রুম না, রুমে বেশি কিছুও নেই। একটা চৌকি, ছোট একটা গোল টেবিল, কাপড় ভর্তি করা আলনা, চৌকির পাশেই ছোট একটা বুক সেলফ, সেলফ ভরা উপন্যাসের বই। রুমটা অর্কর বেশ ভালোই লেগেছে, রং চটে হলেও ভালো। বাথরুম এবং রান্নাঘর দুটোই এই রুমের সাথে অ্যাটাচ করা। বাথরুমের দরজার দিকে আঙ্গুল উঁচিয়ে সেলিনা বলল, খাওয়া দাওয়া তো মনে হয় করার নেই, যান ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। অর্ক নিঃশব্দে উঠে বাথরুমে চলে গেল। সারা রাত ঘুম হয়নি, ঘুমে চোখ জ্বলছে। চোখে পানি দিয়ে কোনো মতে শান্ত করলো সে নিজেকে। খেয়ে দিয়ে একটু ঘুমোতে পারলে ভালো লাগতো, সে সুযোগ হবে কি না কে জানে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হতেই অর্ক দেখলো সেলিনা গোল টেবিলে খাবার রেডি করছে। নিজের ব্যাগ থেকে গামছা বের করে হাত মুখ মুছে টেবিলে বসে পড়লো অর্ক। সাথে পাখিও বসলো। কাল রাতে তাকে খুব পরিশ্রম করতে হয়েছে, আরাম করার সময় হাতে নেই। খেয়ে আবার বের হতে হবে। অর্কর প্লেটে ভাত দিয়ে সেলিনা বলল, আজ আপনার ভাগ্য ভালো, মুরগি রান্না করেছিলাম। অর্ক অকৃত্রিম হাসি দিয়ে তৃপ্তি নিয়ে খেতে শুরু করলো। কতদিন যেন খায়নি। খাওয়া শেষ করে ওরা গল্প করছে, নিজেদের নিয়ে এই সেই কথা বলছে। আচ্ছা, আপনি মিথ্যে বললেন কেন? কি মিথ্যা বলছি? এই যে আপনি বলছেন কাজ করার জন্যই ঢাকা আসছেন, আপনার চোখটা বলে না, আপনার চোখ ভিন্ন কিছু বলছে। কি বলছে জানেন? সেলিনার কথায় কোনো উত্তর দিল না অর্ক, নির্বাক চেয়ে রইল শুধু। ওর চোখ যেন টলমল করছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। সেলিনা আবার বলল, আপনি ঢাকা আসছেন আপনার ভালোবাসার মানুষকে খুঁজতে। অর্ক মাথা নিচু করে ফেলল। তার নীরবতায় বলে দিচ্ছে সেলিনা এক বিন্দু মিথ্যে বলেনি। সে অর্কের চোখ দেখেই পড়ে ফেলেছে ওর চোখের ভাষা। অর্ক বিষণ্ণতা নিয়ে বলল, ভালোবাসা বড্ড অদ্ভুত। মেয়ে মানুষের ভালোবাসা বেশি অদ্ভুত। সত্যি বলতে মেয়ে মানুষই বেশি অদ্ভুত। আমি অদ্ভুত? না, মেয়ে মানুষ অদ্ভুত। আমি মেয়ে মানুষ না? না, আপনি রহস্যময়ী। কখনো রাতের পাখি, আবার কখনো সেলিনা, আবার কখনো মনে হয় জান্নাতের হুর, কিংবা আসমান থেকে নেমে আসা পরি। এই প্রথম সেলিনা এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। লজ্জায় তার চোখ মুখ লাল হয়ে গেছে। অর্কের চোখে চোখ রাখতে পারছে না, কেমন লজ্জা লাগছে। এত কাল তো লজ্জা ছিল না।
হঠাৎ কোত্থেকে উদয় হলো? লজ্জায় কথা বলতে পারছে না সেলিনা। হঠাৎ কারো কিছু বুঝে ওঠার আগে কয়েকজন মানুষ হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। আচমকা প্রবেশ করার কারণে ভয় পেয়ে গেছে অর্ক। মালটা কে রে সেলি? কেউ কিছু বুঝে ওঠার আগেই হুড়মুড়িয়ে কয়েকজন রুমে ঢুকে পড়েছে। আচমকা রুমে প্রবেশ করায় অর্ক বিস্মিত হয়ে লোকগুলোর দিকে তাকিয়ে আছে। তাদের মধ্যে এক মেয়ে সেলিনাকে লক্ষ্য করে কথাটি বলল। সেলিনা উত্তর দিল, তোরা হঠাৎ কি মনে করে আমার ভাঙা প্রাসাদে? সেলিনার কথা শুনে অর্কের বুঝতে বাকি রইল না লোকগুলো সেলিনার পূর্ব পরিচিত। সেলিনার পূর্ব পরিচিত মেয়েটির মুখের ভাষাটা মোটেও ভদ্র প্রকৃতির না। এই রংচটে ঘরটাকে সেলিনা প্রাসাদ সম্বোধন করেছে দেখে বেশ অবাক হলো অর্ক। এটা অবশ্য মন্দ না, প্রত্যেকের কাছে তার ঘর প্রাসাদের সমতুল্য। ওদের কথার মধ্যে হাড্ডি হতে চায় না বলে অর্ক চুপ করে আছে। তুই আসতে দেরি করেছিস, তাই ভাবলাম তোর এখানেই চলে আসি, কিন্তু এখানে এসে দেখি রোমান্টিক মুভি চলছে। বাজে কথা বলিস না তো ফাতে, কাজের কথা থাকলে বল, নয়তো বস, রেডি হচ্ছি, তোদের সাথেই বের হই। ফাতে তার হাতের পত্রিকাটা সেলিনার হাতে দিয়ে পত্রিকার প্রথম পেজের হেডলাইন পড়তে বলল। দ্রুততার সাথে পত্রিকাটা হাতে নিল সেলিনা। তার মনে ভয় জমতে শুরু করেছে। কাল রাতে ঘটনার প্রমাণ পাওয়া গেছে কিনা কে জানে। প্রমাণ পাওয়া গেলেই সেলিনার বিপদ। পত্রিকার হেডলাইন, রাতের অন্ধকারে অজ্ঞাত যুবতীর হাতে শাকিল চৌধুরী খুন। সেলিনা পুরো নিউজ পড়ার আগে ফাতে বলল, পত্রিকার কথা আমরা বিশ্বাস করি না। পত্রিকায় লিখেছে যুবতীর কথা। কথা হইল খুনি যে যুবতী তা জানলো কেমনে? তোরে কেউ দেখে নাই তো? বাসায় ঢোকার সময় দারোয়ান পেছন থেকে দেখছে, কিন্তু চেহারা দেখে নাই। তাছাড়া কেউ দেখার কথাও না, এমনকি সিসিটিভি ক্যামেরাও ছিল না। ভালো করে দেখছি আমি, আর কেউ ছিল না। ফাতের সাথে আসা আরো 3 জন এতক্ষণ চুপ ছিল। তারা ফাতে এবং সেলিনার কথোপকথন শুনছিল। ফাতের পাশের ছেলেটা বলল, শিওর কেউ দেখে নাই? তোর সাথে আমাদের বিপদে ফেলাস না, মরলে একা মর, দল নিয়ে মরিস না। আরে না বাল, দেখে নাই কেউ। আচ্ছা থাক তাইলে, আমরা তোর জন্য চিন্তায় ছিলাম। আজকে আর কাজে যাওয়ার দরকার নেই, রেস্ট নে। আর পোলাটা তো দেখতে জোশ, পাইলি কই? পরে কমনে, যা তোরা এখন একটু রেস্ট নিতে দে। চলে গেল ফাতেরা। যাওয়ার আগে অর্ককে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে গেল। সেলিনা অস্বস্তিতে পড়ে গিয়েছিল। সে চাচ্ছিল না অর্ক সম্পর্কে বেশি কিছু জিজ্ঞেস করুক। যদি ওরা জানতে চাইতো তবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফাতেদের সন্তুষ্ট করতে পারতো না, তা সেলিনা ভালো করেই জানে। রুমের দরজা বন্ধ করে অর্কের পাশে বসলো সেলিনা। অর্কের মনে এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। সেলিনাকে যে প্রশ্ন করবে সে সাহস পাচ্ছে না। অজ্ঞাত কারণে অর্ক প্রশ্ন করতে ভয় পাচ্ছে। কেন হঠাৎ ভয় শুরু হলো সে জানে না। কি হয়েছে? অমন করে কি দেখেন? না মানে কি হয়েছে? ওরা কিসব বলে গেল কিছুই বুঝলাম না। এত বুঝে কাজ নেই, এসব নিয়ে ভেবে সময় নষ্ট না করে নিজের কাজ করেন। আমার কি কাজ আছে? কি কাজ করবো? কোনো কাজ না দেখলে হা করে আমারে দেখেন। লজ্জায় সেলিনার উপর থেকে চোখ নামিয়ে নিল অর্ক। একটু ঘুমাইতে পারলে ভাল লাগতো। অর্কের কথা শুনে বিছানা ঝেড়ে ঠিক করে দিল সেলিনা। অর্কর সময় অপচয় না করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গভীর নিদ্রায় তলিয়ে গেল অর্ক। ওই খানকির পড়ায় ধর ধর ওরে। মাঝবয়সী লোকটাকে চিনে না অর্ক। লোকটার সাথে কি ঝামেলা হয়েছে সেটাও জানে না। লোকটা কেন চিৎকার করে অর্ককে ধরতে বলছে তাও আন্দাজ করতে পারছে না। মাঝবয়সী লোকটার চেলাপেলারা হকি স্টিক, দা এবং চাপাতি নিয়ে দৌড়ে আসছে অর্কের দিকে। তাদের থেকে পালাতে অর্ক দিক বিদিক হন্যে হয়ে দৌড়াচ্ছে। হঠাৎ একটা ইটের সাথে হোঁচট খেয়ে রাস্তার ময়লা পানির উপর পড়ল। পানিতে শরীর, চোখ, মুখ এবং পরনের শার্ট ভিজে গেল। ইতিমধ্যে চাপাতি নিয়ে একটা ছেলে অর্কের কাছে চলে এসেছে। অর্ক পায়ে প্রচণ্ড রকম ব্যথা পেয়েছে। উঠে দৌড়াবে সেই শক্তিও পাচ্ছে না। ছেলেটার দিকে চোখ ফেরাতেই অর্ক দেখল চাপাতি তার গলা বরাবর ছুটে আসছে। তখনই ধরফড়িয়ে বিছানায় উঠে বসলো অর্ক। এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল। এমন ভয়ঙ্কর স্বপ্ন এর আগে কখনো দেখেনি। স্বপ্নের দৃশ্যটাকে সিনেমার মতো লাগছে। অর্কের কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে। খোলা জানালা দিয়ে বৃষ্টির ফোঁটা ভেতরে ঢুকে বিছানা ভিজিয়ে ফেলেছে। তাড়াতাড়ি উঠে জানালা বন্ধ করলো অর্ক। সেলিনা রুমে নেই দেখে বেশ অবাক হলো অর্ক।
এই বৃষ্টির মধ্যে কোথায় গেল? তখনই বিকট চিৎকার করে বিদ্যুৎ চমকালো। অনেক দিন বৃষ্টিতে ভেজা হয় না, আজ অর্কের বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। একা বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, একজন সঙ্গী হলে বৃষ্টিতে ভেজার সুখটা দ্বিগুণ হয়ে যায়। তখনই রবি ঠাকুরের কথা মনে পড়ল অর্কের। রবি ঠাকুর বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। বিছানা ছেড়ে দরজা খুলে একলা ভিজতে চলে গেল অর্ক। দরজা খুললেই বিশাল সবুজ মাঠ, বাঁ দিকে সরু ইটের রাস্তা চলে গেছে গেটের দিকে। চারদিকে দেওয়াল ঘেরা এত বড় মাঠ ঢাকা শহরে খুঁজে পাওয়া যায় না। বৃষ্টি ভেদ করে একটু দূরে দৃষ্টি ফেলতেই অর্কের চোখ ছানা ভরা হয়ে গেল। সেলিনা একা বৃষ্টিতে ভিজছে, দুহাত মুক্ত বিহঙ্গের মতো ছড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটা গায়ে জড়িয়ে নিচ্ছে। অর্ককে ভিজতে দেখে এগিয়ে এলো সেলিনা। এতক্ষণ বেশ দূরেই ছিল, অত স্পষ্ট দেখা যাচ্ছিল না। কাছে আসার দরুন এখন সেলিনার কাপড়ের উপর দিয়ে অন্তর্বাস দেখা যাচ্ছে। ওর দেহের সাথে পাতলা কাপড় আঠার মতো লেগে আছে। দেহের উঁচু নিচু হাত স্পষ্ট বোঝা যাচ্ছে। চোখ ফিরিয়ে নিয়ে বৃষ্টি উপভোগ করতে মনোযোগ দিল অর্ক, কিন্তু তার মাথা থেকে সেলিনাকে সরাতে পারল না। চোখ বন্ধ করেও অর্ক সেলিনার উপস্থিতি অনুভব করতে পারছিল। সেলিনার দেহের খাতগুলো চোখে ভাসছিল। ঘুম কেমন হলো? ভালো। তাই ঘুম ভাঙতে এত দেরি করব আর আমি এত সুন্দর সুযোগ মিস করবো তা ভাবি নাই। কিছু মিস হয়ে গেছে বুঝি? হইল তো, আপনার সাথে বৃষ্টিতে ভেজার সুযোগ মিস হইল। সুযোগ তো মিস হয়নি, এখনো বৃষ্টি হচ্ছে, আমি আছি এবং আপনিও চলে আসছেন। আরও আগে ঘুম থেকে জাগলে আরও বেশি ভিজতে পারতাম। সুযোগ পেলে হয়তো আপনার হাতটাও ধইরা ফেলতাম। এত সব ভালো না, সুন্দরীর হাত ধরতে এসে তার রূপের আগুনে ভস্ম হয়ে যাবেন, তাই দূরেই থাকেন। রূপের আগুনে ভস্ম হওয়ার আগেই আগুন নিভা যাইব, কারণ সুন্দরী এখন যে বৃষ্টিতে ভিজছে আর ভেজা দিয়াশলাইয়ে আগুন জ্বলে না। দুজনেই শব্দ করে হেসে উঠল। বৃষ্টির জন্য শব্দ বেশি দূর পর্যন্ত যেতে পারে না। আরও অনেক গল্প করে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজল তারা। সেলিনার অর্কের প্রতি নতুন ধারণা জন্ম নিল। অর্ক সুন্দর করে কথা বলতে পারে। বিকেলের পর বৃষ্টি থামলো। তখন পশ্চিমের মেঘমুক্ত নীল আকাশ রক্তিম হতে শুরু করেছে। সেলিনা অর্ককে একা রেখে কি একটা কাজে বাইরে গেছে। একা বসে থাকতে অর্কের ভালো লাগছে না। তখনই দৃষ্টি গেল ফতের রানা পত্রিকাটির দিকে। গোল টেবিলের উপর পত্রিকাটি পড়ে আছে। এগিয়ে এসে পত্রিকা তুলে নিল অর্ক। তখন ওরা কী সব আলোচনা করছিল তার কিছুই অর্কের মাথায় ঢোকেনি। পুরো প্রতিবেদন পড়েও অর্ক কিছুই বুঝলো না। শাকিল চৌধুরী নামের এক লোক খুন হয়েছে। খুনি কোনো এক যুবতী নারী হবে। তার সাথে সেলিনার কি সম্পর্ক হতে পারে? সেলিনার জন্য ওরা ফেসে যাবে এসব কথা বলছিল কেন? তবে কি সেলিনাই খুনি? ভাবতে আটকে উঠল অর্ক। বিশ্বাস হচ্ছে না আমার, এ হইতেই পারে না। অর্ক কিছুতেই মানতে পারছে না সেলিনা খুন করতে পারে। ফাতে এবং সেলিনার কথা শুনে তো মনে হলো সেলিনা কিছু একটা করেছে। সেটা খুন না হয়ে হতে পারে অন্য কিছু। কেন যেন সেলিনা খুনি ভাবতে অর্কের মন সায় দিচ্ছে না। সুন্দরী নারীকে খুনির জায়গায় একজন পুরুষ কিছুতেই কল্পনা করতে পারে না। একজন পুরুষ সুন্দরী নারীকে সবসময় নিষ্পাপ কল্পনা করতে পছন্দ করে। সেলিনাকেও এই মুহূর্তে অর্ক নিষ্পাপ ছাড়া অন্য কিছু কল্পনা করতে পারছে না। সেদিন রাতে অর্ককে চিপায় যাওয়ার প্রস্তাব দেওয়ার পরেও মনে খারাপ ধারণা জন্ম নিচ্ছে না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলেও সেলিনার খোঁজ নেই। এদিকে হাজারো প্রশ্ন অর্কের মনে ঝড় বয়ে যাচ্ছে। সেলিনার সামনে বসলে একেবারে বোবা হয়ে যায় অর্ক, আর চোখের আড়াল হলেই আবার প্রশ্নের ঝড় শুরু হয়। সেলিনার সন্তানে বাইরে যাবে কি যাবে না সিদ্ধান্তহীনতায় ভুগছে অর্ক। কোথায় কোথায় খুঁজবে সে ধারণাও তো নেই। সেলিনা কোথায় যেতে পারে তা অর্ক জানে না, তাই বৃথা চেষ্টা করার কোনো মানে হয় না। স্থির বসে থাকতেও মন সায় দিচ্ছে না। মনটা ভেতর থেকে কচকচ করছে। হঠাৎ দরজায় টোকা পড়লে চমকে ওঠে অর্ক। কে? সেলিনা? অর্ক উঠে দরজা খুলে দিল। খুশি মনে ভেতরে প্রবেশ করলো সেলিনা। আপনার লাইগা চিন্তা হইতাছিল, এত দেরি করলেন যে? আপনার জন্য একটা চাকরি খুঁজে বেরিয়েছিলাম। তা চাকরি হলো? তেমন ভালো না, ছোটোখাটো চাকরি, তবে আপনার একার ভালো মতো চলে যাবে। খুশিতে অর্ক বাকশক্তি হারিয়ে ফেললো যেন। জবাবে কি বলবে তা ভুলে গেছে। সেলিনাকে নিয়ে যত বাজে ধারণা ছিল খুশির খবর শুনে সব অর্কের মাথা থেকে উড়ে চলে গেল। সেলিনাকে এখন তার কাছে ফেরেশতা ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। একেবারে নিষ্পাপ ফেরেশতা। কালকে থেকে জয়েন করবেন, খুব বেশি পরিশ্রমের কাজ না।
কি খুশি তো? খুব খুশি। এত তাড়াতাড়ি চাকরি হইয়া যাইব তা কল্পনাও করতে পারি নাই। চাকরি পাইছেন? আপনার মাকে খবর দিবেন না? আমাকে মিষ্টি খাওয়াবেন না? মায়ের কথা শুনে অর্কের মনটা মুহূর্তে যেন খারাপ হয়ে গেল। মা বাবা কেউ নাই আমার। আমারও বাবা মা নেই। সত্যি বলতে বাবাকে তা জানি না, মাও জানে কিনা সন্দেহ হয়। বলেই দীর্ঘশ্বাস ফেলল সেলিনা। দুজনের মনে কষ্ট, পরিবার না থাকার কষ্ট। অর্ক অনুভব করলো তার থেকে বেশি কষ্ট সেলিনার, কারণ সেলিনা তার বাপের পরিচয় জানে না। অর্ক সান্ত্বনা দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না। এক দৃষ্টিতে সেলিনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিল। রাতের বেলা আপনারা না পাখি ডাকার কথা ছিল। আমি যখন কাজে বের হব শুধু তখনকার জন্য আমার পরিচয় পাখি, অন্য সব সময় আমি সেলিনা। কি কাজ করেন আপনি? এত আগ্রহ ভালো না, কম জানার চেষ্টা করেন এবং ভালো থাকেন। সেলিনার রহস্যময় আচরণে বরাবরের মতো বিস্মিত হলো অর্ক। সে কেন নিজের কাজের কথা বলতে চায় না তা ভেবে পায় না অর্ক। কি এমন কাজ করে যা বলা যায় না? রাতের অন্ধকারে নিষিদ্ধ কাজে লিপ্ত নয় তো? এত বড় একটা সাহায্য করার পর সেলিনা সম্পর্কে বাজে চিন্তা মাথায় আনতে চায় না অর্ক। যে মানুষটা নিঃস্বার্থভাবে সাহায্য করেছে তার সম্পর্কে বাজে চিন্তা করা রীতিমতো পাপ। এমন পাপ অর্ক করতে চায় না। অনেক রাত পর্যন্ত সেলিনা এবং অর্ক গল্প করলো। সব ঠিকঠাকই ছিল, সমস্যা হলো ঘুমাতে গিয়ে। রুম একটা, বিছানা একটা, কিন্তু মানুষ দুজন। কোনো সোফা নেই যে একজন সোফায় থাকবে। অর্ক দ্বিধায় পড়ে গেল। এক বিছানায় ঘুমানো অসম্ভব। তাহলে আমি মেঝেতে পাটি বিছাইয়া ঘুমাই, আপনি বিছানায়। পাটি নাই? তাছাড়া এমনিতেই বৃষ্টিতে ভিজেছেন, এখন ফ্লোরে শুলে ঠান্ডা লাগবে। অসুখ হওয়ার আগেই সেবা করতে ভয় পাইতেছেন? ঠিক তা না, আমি চাচ্ছি না আপনি অসুখে ভোগেন। আমি অসুখে পড়লে আপনার কষ্ট হবে বুঝি? অর্কের দুষ্টুমিতে সেলিনা কেবল একটু হাসল, কোনো জবাব দিল না। একটা কম্বল, একটা কাঁথা আর একটা বালিশ বের করে দিয়ে সেলিনা বলল, নেন, যেখানে খুশি ঘুমান, আমি কিচ্ছুটি বলবো না। রাগ করছেন কেন? আমি রাগ করছি না। তাহলে আসেন, কাঁথা বিছাইতে সাহায্য করেন। সেলিনা শুধু মুচকে এসে অর্কের শোয়ার জন্য কাঁথা বিছাতে সাহায্য করলো। অর্ক বেশ খুশি। খুশি হওয়ার কারণ, সে সেলিনার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারছে। এছাড়াও সেলিনার মুক্তঝরা হাসি তাকে প্রতিবারই মুগ্ধ করছে, বারবার প্রেমে ফেলতে চাইছে। আজ অর্কের চাকরির প্রথম দিন। ছেলেদের একটা কাপড়ের দোকানে সেলসম্যানের চাকরি। খাটাখাটনি বেশি না, কাস্টমারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কাপড় বিক্রি করা, এবং যেগুলো বিক্রি হয়নি সেগুলো তাকে গুছিয়ে রাখা। প্রায়শই অর্কের কথার মধ্যে আঞ্চলিকতা চলে আসে, তবুও সে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে। আর কিছুদিন চেষ্টা করলে আঞ্চলিকতা আর থাকবে না বলে মনে করে অর্ক। দোকানে সকাল সকাল এসেছে অর্ক, একা আসেনি। সেলিনা নিজে এসে অর্ককে দোকান মালিক ফয়সালের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেছে। দোকানে আসার সময় আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেছে, যা অর্ক এখনও মন থেকে ভোলাতে পারছে না। লোকটাকে সে চিনে না, সেলিনাও চিনে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। অজ্ঞাত লোকটা হুট করে লাফ দিয়ে সেলিনার সামনে এসে দাঁড়ালো। প্রথমে ওরা দুজনই ভয় পেয়ে গিয়েছিল, নিজেদের সামলে নিয়েছে। অজ্ঞাত লোকটা ওদের অবাক করে দিয়ে বলছে, এই তুমি পাখি না যে রাতে বিভিন্ন আকাশে ওড়ে? দুঃখিত, আপনার কথা বুঝতে ভুল হয়েছে। আমি পাখি না, আমি সেলিনা, সেলিনা গমস। রাতে আমি বাসা থেকে বের হই না, অন্ধকার ভয় পাই। সেলিনাকে এত সুন্দর করে মিথ্যা কথা বলতে দেখে ভীষণ বিস্মিত হয়। অপলোক তার দিকে তাকিয়েছিল অর্ক। সে তার জীবনে কাউকে ধীর স্থিরভাবে এত সুন্দর করে মিথ্যা বলতে দেখেনি। সেলিনার মিথ্যা কথা শুনে লোকটা বিব্রত বোধ করলো, ঠোঁট কামড়ে বলল, আচ্ছা সরি, আমার বুঝতে ভুল হয়েছে। আপনাকে দেখতে একদম পাখির মতো। সেলিনা উত্তর না দিয়ে গতি বাড়িয়ে হাঁটতে শুরু করলো। অর্ক বুঝতে পারলো সেলিনা বেশ ভয় পেয়েছে। ভয়ে একবারও পেছনে তাকায়নি। অর্ক যতবারই সকালের এই ঘটনার কথা ভাবছে ততবারই অন্য জগতে হারিয়ে যাচ্ছে যেন। সেলিনার সাথে পরিচয়ের শুরু থেকে এখন পর্যন্ত অনেক প্রশ্ন জমে আছে। সব প্রশ্নের উত্তর শুধুমাত্র সেলিনাই জানে। অর্ক যখনই সেলিনার সামনে যায় বোবা হয়ে যায়। সেলিনাকে নিয়ে মন্দ ভাবনা ভাবতে তার ভালো লাগে না। এজন্য প্রশ্ন যত মনের মধ্যে আছে সব চেপে রেখেছে।
সেলিনা বিব্রত বোধ করবে এমন ধরনের কোনো কথা বলতে চায় না অর্ক। সকালবেলা খুব একটা কাস্টমার আসে না, মার্কেট ফাঁকা। দোকান মালিক ফয়সাল মুভিং চেয়ারে বসে পত্রিকা পড়ছে। অর্ক একটা টুলে বসে দোকানটার দিকে নজর বুলিয়ে নিচ্ছে। হঠাৎ ফয়সালের পত্রিকার দিকে চোখ পড়তেই টুল থেকে লাফিয়ে উঠল সে। স্যার, পত্রিকা একটু দেখি। ফয়সাল অর্ককে ঠিক কী বলেছে তা মনে করতে না পেরে মাথা চুলকালো অর্ক। বলছি না ভাই ডাকতে। ও সরি ভাই, আমার মনে ছিল না, খুব সরি। মনে থাকে যেন। মনে থাকবে ভাই। এবার নাও পত্রিকা। ফয়সালের হাত থেকে পত্রিকা নিয়ে অর্ক তার কাঙ্ক্ষিত প্রতিবেদন পড়তে শুরু করলো। প্রতিবেদনের হেডলাইন: মানবাঙ্গ পাচার ব্যবসার সাথে জড়িত পারবিন, পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে দেহের অঙ্গ চুরি করা। ডেডলাইনের নিচে মহিলার ছবি দেওয়া আছে। ছবিটা দেখে অর্ক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নিজের চোখকে মিথ্যা প্রমাণ করতে বারবার প্রতিবেদনটি পড়ছে। মানবাঙ্গ পাচারকারী যে মহিলার ছবি দেওয়া হয়েছে তাকে অর্ক চেনে। অর্কের জানা মতে মেয়েটির নাম পারুল, যার জন্য ঢাকায় এসেছে অর্ক। পারুলের আসল নাম পারবিন জানার পর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ঠোঁটজোড়া তার কাঁপছে, চোখজোড়া ভিজে এসেছে। এই বুঝি অঝোর ধারায় অশ্রু ঝরবে। পত্রিকায় আরও লেখা, পারবিন দেশের বিভিন্ন শহর থেকে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে ঢাকায় এনে অঙ্গ পাচার করে মরাদেহ গুম করে দিত। পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল। অবশেষে পুলিশ গত 3 দিন আগে পাচারকারী পারবিনের লিঙ্ক খুঁজে পায় এবং গতকাল অ্যারেস্ট করে। পত্রিকা পড়তে পড়তে এক ফোঁটা অশ্রু পত্রিকার উপর পড়ল। সাথে সাথে চোখ মুছে ফেলল অর্ক। কাঁদছো নাকি? কোনো খারাপ খবর আছে? না ভাই, তেমন কিছু না। পত্রিকায় খারাপ খবর দেখলেই চোখে পানি চলে আসে। মিথ্যে কথা বলে অবাক হলো অর্ক। এতক্ষণে খেয়াল করলো সে গুছিয়ে মিথ্যে কথা বলা শিখে গেছে। সেলিনার মতো করে মিথ্যে বলতে পারে এখন। উপস্থিত কেউ মিথ্যে ধরতেই পারে না। দেশের অবস্থা ভালো না, মানুষ জানোয়ার হয়ে গেছে। তোমার মতো যদি সবাই খারাপ নিউজ দেখে কান্না পেত তাহলে হয়তো কেউ অন্যের খারাপ করতো না। অর্ক আর কিছু বলল না। পত্রিকাটা মালিকের ডেস্কের উপর রেখে দিল। এখন আর পড়তে ইচ্ছে করছে না, ঢাকায় থাকতে ইচ্ছে করছে না তার। মন চাইছে ছুটে চলে যেতে সেই গ্রামে, যেথায় তার মা চোখ বুজে শুয়ে আছে মাটির ঘরে। মায়ের কবরে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে পারলে হয়তো দুঃখটা কমাতে পারত। অর্কের আরেকটা মানুষ আছে যার বুকে মাথা রেখে দুঃখ ভোলা যাবে। সারাদিনের কাজ শেষে এশার আজানের পর অর্ক সেলিনার ভাঙা প্রাসাদে ফিরল। সেলিনা ফ্যানের চিনে গায়ে এলিয়ে দিয়ে শুয়ে আছে। অর্ককে রুমের ভেতরে প্রবেশ করতে দেখে উঠে বসল সেলিনা। ওর বিষণ্ণতা সেলিনার খারাপ লাগছে। অর্কের চোখ মুখ কেমন যেন বিধ্বস্ত হয়ে আছে, তা সেলিনার চোখ এড়ালো না। প্রথম দিনে ঝামেলা হয়েছে? না, কাজে ঝামেলা হয়নি। তাহলে সাহেব আমার মুখ ফুলিয়ে আছেন কেন? মনটা ভালো নেই, কিছু ভালো লাগছে না। ইচ্ছে করছে দূরে কোথাও পালিয়ে যাই। আমাকে সাথে নেবেন? না, একা, একদম একা। কিছুক্ষণ দুঃখ বিলাস করতে চাই। কোথাও কেউ থাকবে না, থাকবে না পাখিদের কিচিরমিচির, থাকবে না শহরের যান্ত্রিক চিৎকার, ধোঁকাবাজ কোনো মানুষ যেথায় স্থান পাবে না। একা, একদম একা। একটু সময় নিজের ক্ষতগুলোকে দেখতে চাই, অনুভব করতে চাই ক্ষতগুলোর গভীরতা। একটা পবিত্র নদীতে সব ধুয়ে মুছে পুনরায় মানুষ হতে চাই, একজন মানুষ। অর্কের দুঃখের কারণ না জানলেও গভীরতা অনুভব করতে পারছে সেলিনা। কারণ জিজ্ঞেস করলে হয়তো এখন অর্ক কান্না করে দেবে। সেলিনা চাচ্ছে না বেচারা আরও কষ্ট পাক, আরও কাঁদুক। দুঃখের বিষয়টিকে অর্কের মন থেকে দূর করতে চাইছে সেলিনা। জানেন, আমাদের জীবনটা ধোঁকার ঘেরা, ধোঁকার পৃথিবী। আমরা এত স্বপ্ন দেখি, এত সুখের স্বপ্ন দেখি, সব ধোঁকা। প্রিয় মানুষের জন্য আবেগটাও হয়তো আমাদের মস্তিষ্কের ধোঁকা। যে এইসব ধোঁকার পরেও উঠে দাঁড়াতে পারে সেই তো মানুষ। তাছাড়া পুরুষ মানুষ কখনো হার মানে? পুরুষদের এত আবেগ থাকে আমার জানা ছিল না। কেন পুরুষরা মানুষ না? পুরুষদের আবেগ থাকতে নাই কেন? তাদের মন নেই? অর্কের ডান হাতের উপর সেলিনা হাত রাখল। অর্কের শরীরে একটা ঠান্ডা শীতল অনুভূতির স্রোত বয়ে গেল যেন। শরীর শিউরে উঠল। নিজেকে শক্ত করুন,
বাস্তবতা অনেক বেশি কঠিন, এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। সেলিনার কথায় অর্ক মাথা ঝাঁকিয়ে ইশারায় হ্যাঁ বলল। সে নিজেকে শক্ত করার চেষ্টা করছে। ধোকার দুঃখ এত তাড়াতাড়ি ভোলা যায় না যত তাড়াতাড়ি মৃত্যুর দুঃখ মানুষ ভুলে যায়। সেলিনার কল্যাণে কিছুদিনের মধ্যেই অর্ক ধোকার দুঃখ ভুলে স্বাভাবিক জীবনে ফিরে এলো। এখন অর্কের ভালোই চলছে। প্রতিদিন দোকানে আসে, সারাদিন ডিউটি করে সন্ধ্যায় সেলিনার রং চটে যাওয়া রাজপ্রাসাদে ফিরে। রাতে খাওয়ার সময় সেলিনার সাথে টুকটাক কথা হয়। প্রতিদিন সে মেঝেতেই ঘুমায়, ঘুমানোর আগে মেঝেতে তোষক বিছিয়ে নেয়। এটা অর্কের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। ইদানিং কাজের চাপ বৃদ্ধি পেয়েছে বলে সেলিনার সাথেও তেমন কথা হয় না। সকালবেলা একটু আর রাতের বেলা কোথায় যেন হারিয়ে থাকে ছেলেটা। সেলিনা অর্ককে দেখে বুঝতে পারে ছেলেটার খুব দুঃখের মধ্য দিয়ে গেছে, কিন্তু সব মেনে নিয়েছে জীবনের পরাজয়। মাঝে মধ্যে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে সেলিনা, পরক্ষণেই ভাবে পুরনো কথাগুলো মনে করিয়ে কী লাভ, চলুক কিছুদিন যেমন চলছে। অর্ক সব থেকে বেরিয়ে আসুক, স্বাভাবিক হওয়ার অভিনয় না করে সত্যি স্বাভাবিক হোক। প্রথম শুক্রবারে সেলিনা অর্ককে ঘোরাতে নিয়ে গিয়েছিল রমনা পার্কে। অর্ক যেতে চাইছিল না, সেলিনার কথা অমান্য করতে পারেনি। পরের শুক্রবার অর্ক একাই কোথায় জানি গিয়েছিল সেলিনা জানে না। সন্ধ্যায় বিষণ্ণ মুখ নিয়ে বাসায় ফিরেছে। সেলিনাও আজকাল সন্ধ্যার পর খুব একটা বাসায় থাকে না, রাতের বাকি হয়ে বেরিয়ে পড়ে কাজে, উড়াউড়ি করে ভিন্ন ভিন্ন পুরুষের আকাশে। পরদিনই পত্রিকায় একটা খুনের খবর ছাপে। অর্ক ঘুণাক্ষরেও কিছু টের পায় না। হঠাৎ করে অর্কের চোখে পড়ে সেলিনা তার কাজে যাচ্ছে। কৌতূহল মেটাতে সেলিনার পিছু নেয় অর্ক। সেলিনার পিছু নিয়ে এমন কিছু দেখতে পাবে তা কল্পনাও করতে পারেনি অর্ক। সকাল থেকে অর্কের শরীরটা ভালো যাচ্ছে না, তবু দোকানে এসেছে। সেলসম্যানের কাজ সবসময় সুখের হয় না, কখনো কখনো ভীষণ পরিশ্রম হয়। আজ একসাথে অনেকগুলো কাস্টমার সামাল দিতে হিমশিম খাচ্ছিল অর্ক। তখন ফয়সাল দোকান থেকে একটু বাইরে ছিল। ফয়সাল দোকানে এসে অর্ককে হেল্প না করলে খুব ঝামেলা হয়ে যেত। অর্ক অসুস্থতার কথা বলে সূর্য ডোবার আগেই ছুটি নিয়ে নেয়। ফয়সাল অন্য সব দোকান মালিকের মতো খুব বেশি জেরা না করে ছুটি দিয়েছে। সেলিনার রংচটে প্রাসাদের সামনে আসতেই হঠাৎ করে অর্কের চোখে পড়ল সেলিনা কোথাও যাচ্ছে, হয়তো তার কাজে যাচ্ছে। সেলিনা কি কাজ করে এই কৌতূহল মেটাতে সেলিনার পিছু নেয় অর্ক। সেলিনার পিছু নিয়ে এমন কিছু দেখতে পাবে তা কল্পনাও করতে পারেনি অর্ক। শহরের অলিগলি হাঁটতে হাঁটতে সূর্যমামা বিদায় জানায়। অন্ধকারে ছেয়ে যায় পুরো ঢাকা শহর। অন্ধকারে মানুষের ছায়াগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষের ভেতরের শয়তান ক্রমশ বাইরে আসতে থাকে। এমনই এক অন্ধকার রাতে ল্যাম্পপোস্টের নিচে সেলিনার সাথে দেখা হয়েছিল অর্কের। সে এক রহস্যময় নারী। সন্ধ্যা ঘনিয়ে এলেই সেলিনা অর্কের কাছে রহস্যময় হয়ে ওঠে। অন্য এক সত্তা যেন তার মাঝে জেগে ওঠে। শহরের অলিগলি পেরিয়ে সেলিনা প্রথমে একটি পরিত্যক্ত 4তলা বিল্ডিংয়ের ভেতরে প্রবেশ করলো। সিঁড়ি ভেঙে দোতলায় উঠে গেল সেলিনা। অর্কও তাকে অনুসরণ করে দোতলায় উঠে গেল। দোতলার সিঁড়ির পরেই 4টা আধ ভাঙা খোলা দরজা। ডান পাশের একটি ঘরে সেলিনা এবং 5-6 জন মিলে কথা বলছে। ওদের কথা থেকে অর্ক বুঝতে পারছে কিছু একটা করার প্ল্যানিং চলছে, হয়তো খারাপ কিছু। আমার পুরো গোপনীয়তা বজায় রাখতে হবে। আর সেলিনা, তুই তোর ওই আশিকের থেকে সাবধানে থাকবি। ছেলেটাকে আমার সুবিধা লাগে না। ও আমি সামলে নিব, তোরা চিন্তা করিস না। যত তাড়াতাড়ি সম্ভব বাসা থেকে তাড়া। একটা চাকরি নিয়ে দিছিস, অনেক উপকার হয়েছে। আর না, এবার তার নিজের ব্যবস্থা নিজের করতে দে। সেলিনা কিছু বলল না। সে মন থেকে চাইছে না অর্ককে তাড়িয়ে দিতে, অথচ ফাতেদের যত মাথা ব্যথা অর্ককে নিয়েই। ওদের দলের লিডার আরিফ হাত তুলে সবাইকে থামিয়ে দিল। যে যত যাই করো, একটা বিষয় সবারই মাথায় রাখতে হবে, আমাদের একজনের জন্য অন্য সবাই যেন বিপদে না পড়ে। যখন দেখবা নিজে পুলিশের হাতে চলে যাচ্ছ, তখন নিজের নিঃশ্বাস বন্ধ করে ফেলবে, নয়তো আমাদেরও যা করার করতে হবে। যদি কেউ এই লড়াই ছাড়তে চায়, এই লড়াইয়ে যুক্ত হওয়ার পথ থাকলেও বেরিয়ে যাওয়ার একমাত্র পথ মৃত্যু, এটা সবাই মনে রাখবে। মাঝে মাঝে ভুলে যাই
কেন লড়াই করছি আমরা? কিসের লড়াই? কখনো কি আমরা সুস্থ জীবন ভাবো না? মৃত্যু মানুষের আবার সুস্থ জীবন কি? সে জীবন তো কবেই হারিয়েছি। জীবন্ত লাশ হয়ে বেঁচে থেকে সমাজের কিছু উপকার তো অন্তত করি। অর্ক ওদের যত কথাই শুনছে বারবার শিউরে উঠছে, শরীরের লোম দাঁড়িয়ে গেছে। এই পরিত্যক্ত বিল্ডিং থেকে দৌড়ে ছুটে চলে যেতে মন চাইছে। কিছুক্ষণ লুকিয়ে ওদের কথা শুনলো অর্ক, তারপর বিল্ডিং থেকে বেরিয়ে কিছু দূরে একটা টঙের দোকানে এসে বসলো। দোকানে কোনো কাস্টমার নেই, অথচ সন্ধ্যার পর চায়ের দোকান ভর্তি থাকার কথা। এখানে ভিন্ন কিছু দেখে বিস্মিত হলো অর্ক। অন্ধকারের মাঝেও দোকান থেকে বিল্ডিংয়ের উপর নজর রাখা যায়। বিল্ডিংয়ের সামনে লাইট দেওয়াতে সুবিধা হয়েছে, দূর থেকেও সব স্পষ্ট বোঝা যায়। চাচা, একটা রং চা দিয়েন তো। মাথা নাড়িয়ে টুংটাং শব্দ করে চা বানানো শুরু করলো মতিন মিয়া। সারাদিনের ক্লান্তি দূর করতে বেশিরভাগ মানুষ চা সিগারেটের আশ্রয় নেয়। অর্কের সিগারেটের অভ্যাস নেই, তবে মাঝে মধ্যে চা খায়, শুধুই রং চা। এই লঞ্চা। অর্ক চায়ের কাপ হাতে নিয়ে চুমুক দিল। কড়া লিকারের রং চা, বেশ ভালো হয়েছে। হয়তো এক ফোঁটা লেবুর রসও দিয়েছে, এজন্য স্বাদটা ভিন্ন লাগছে। সব মিলিয়ে দারুণ। চাচা, এত সুন্দর চা কই বানানো শিখলেন? এর আগেও চা খাইছি, তবে এত ভালো চা খাইনি। বাপের কাছ থেকে শিখছি। ছোট থেকেই বাপে আমারে চা বানাইতে শিখাইতো। আমার বাপে এ শহরের মানুষের চা খাইছে, এখন আমি খাওয়াই। বংশ পরম্পরায় চা খাওয়াচ্ছেন, বাহ, খুব ভালো। তা চাচা, ওই বিল্ডিংটার ব্যাপারে কিছু জানেন? জানবো না কেন, জানি। কি জানবার চান? আগে কি ছিল আর এখন কোন কাজে ব্যবহার হয়? আগে তো মানুষ ভাড়ায় থাকতো, ইট ভাঙা পড়তে শুরু করেছে, থাইকা আর কেউ থাকে না। এখন কামের কাম কিছুই করে না কেউ। মাঝে মধ্যে কিছু গাঞ্জাখোর গাঞ্জা খাইতে যায়, আবার কিছু শিক্ষিত মানুষও মাঝে মধ্যে আড্ডা দিতে যায়। অর্ক দোকানদার মতিনের কথা শুনে বুঝতে পারলো এই লোক সেলিনাদের ব্যাপারে খুব একটা জানে না। অর্ক চা শেষ হতেই সেলিনা বেরিয়ে এলো। চায়ের দাম মিটিয়ে অর্ক পুনরায় সেলিনার পিছু নিল। রাত খুব বেশি হয়নি, 10টা বাজে। অর্ক একটা ঝোপের আড়ালে বসে আছে। মশারা তাকে কামড়াতে কোনো কার্পণ্য করছে না। ঝোপের আড়ালে থেকে বেশি নড়াচড়াও করতে পারছে না অর্ক। সে নজর রাখছে সেলিনার উপর। সে এখন আর সেলিনা নেই, রাতের পাখি হয়ে গেছে। গায়ের চাপা ওয়েস্টার্ন পোশাক তার শরীর ঢাকতে হিমশিম খাচ্ছে। পাখির পেট পিঠ বেরিয়ে আছে। গুলশানের এই রাস্তায় দাঁড়ানোর আগে সাধারণ পোশাক পরিবর্তন করে এসেছে। পাখি কারোর জন্য অপেক্ষা করছে। সে অপেক্ষা করছে কারো রাতের অতিথি হতে, নয়তো কাউকে রাতের অতিথি বানাতে। তার একটু দূরে ঝোপের মধ্যে একটা জায়গায় বসে অর্ক নজর রাখছে পাখির উপর। অর্ক দেখতে চায় পাখি কি করে। পাখির সামনে দিয়ে অনেক লোক বেরিয়ে যাচ্ছে, তাদের প্রায় সবাই পাখিকে এড়িয়ে যাচ্ছে। পাখিও তাদের কিছু বলছে না। আবার যেই পাখির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকাচ্ছে, পাখি তাকেই বলছে, এই ছেলে, চিপাই যাবা? চলো না একটু মাস্তি করি। কেউই সাড়া দিচ্ছে না। কেউ ভয়, আবার কেউ চক্ষু লজ্জায় পাখিকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দেখতে দেখতে রাত বাড়ার সাথে সাথে রাস্তায় লোকজনের আনাগোনা কমে এলো এবং পাখির কণ্ঠে নেমে এলো অন্যরকম মাদকতা। কামুক পুরুষকে পাগল করে দেওয়ার মতো রূপ যেন হঠাৎ করে চলে এসেছে। একটা যুবক ছেলে গান গাইতে গাইতে পাখির দিকে এগিয়ে আসছে। হ্যালোজেনের আলোয় পাখির ফর্সা দেহাংশের অনেকটাই দেখা যাচ্ছে। ছেলেটা হা করে তাকিয়ে পাখির উঁচু বুক দেখছে। এই ছেলে, কি দেখো ওভাবে? চোখ দিয়ে গিলে খাবে নাকি? মুখ দিয়ে খেতে পারলে ভালো হতো, মুখ দিয়ে খাওয়া যাবে না। যাবে তো, তবে পেমেন্ট করতে হবে। কত চাই তোমার? কত না, বলো কি চাই? আচ্ছা, কি চাই? তোমার কচি প্রাণ। শব্দ করে হেসে উঠল দুজনে। ছেলেটা হাসতে হাসতে বলল, আচ্ছা, যা চাই নিও। তা কোন হোটেলের অতিথি হবে? কোনো হোটেলে যাওয়া যাবে না, কেউ চিনে ফেললে ঝামেলা হবে, কারণ আমি লোক অকচরে এই কাজ করি। আচ্ছা চলো, তবে তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। একটু দূরে ভাঙা বিল্ডিং আছে, সেখানেই চলো। হেঁটে যেতে হবে কিন্তু। পাখির কথায় ছেলেটা রাজি হয়ে গেল। যে কোনো মূল্যে সে পাখির সাথে শুতে যায়। পাখি ছেলেটাকে নিয়ে যেই না ভাঙা বিল্ডিংয়ের দিকে পা বাড়াবে, তখনই একটা শব্দ শুনে চমকে উঠল। ঝোপের আড়াল থেকে আসা হাঁচি শব্দটা পাখিকে ভয় পাইয়ে দিয়েছে। তার মনে হচ্ছে এমন হাসির শব্দ আগেও শুনেছে। ছেলেটাকে ছেড়ে পাখি ঝোপের দিকে একটু এগিয়ে গেল।
ঝোপের কাছে যাওয়ার আগে আচমকা কেউ ঝোপের আড়াল থেকে ওটা দৌড় দিল। ঝোপের এদিকটা অন্ধকার। এই অন্ধকারে মানুষটিকে স্পষ্ট দেখা গেল না, তবে সে যে কোনো পুরুষ মানুষ ছিল তা পাখি হলফ করে বলতে পারে। শেষ রাত। সেলিনার বাসায় শুয়ে অর্ক নানান চিন্তায় ডুবে আছে। প্রায় 4টা বাজে, এখনও সেলিনা বাসায় ফেরেনি। এত রাত অবধি ছেলেটার সাথে কি করছে তা অর্কের বুঝে আসছে না। নিষিদ্ধ কিছু করবে? অর্কের মাথার মধ্যে এইসব চিন্তায় ঘুরপাক খাচ্ছে। দরজায় টুকটুকানির শব্দে অর্কের ভাবনায় ব্যাঘাত ঘটে। দরজা খুলতে সেলিনাকে দেখে অর্ক চমকে ওঠে। গায়ের জামায় রক্ত লেগে আছে, চোখে মুখে লেপ্টে আছে প্রচণ্ড রাগ। সেলিনার চোখের দিকে তাকিয়ে ভয়ে এক পা পিছিয়ে গেল অর্ক। সেলিনা কিছু না বলে আলনা থেকে কাপড় নিয়ে সোজা চলে গেল গোসল করতে। গোসল শেষে ভেজা চুলে সেলিনা অর্কের পাশে বসলো। ওর শরীর থেকে মুগ্ধ করার মতো একটা সুগন্ধি ছড়াচ্ছে। ভয়ের কারণে অর্ক মুগ্ধ হতে পারছে না। সেলিনা অর্কের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো। নিজে মরতে চান এবং আমাকেও মারতে চান? মরবেন, নিজে মরুন না, আমাকে মারতে চাচ্ছেন কেন? মানে বুঝলাম না। নিজেকে খুব শিয়ানা ভাবেন? আপনি আবার পিছু নিয়েছিলেন, এই জন্য আমি আপনাকে কিছু বলছি না। কিন্তু যদি আমার লোকেরা কেউ যদি আপনাকে খুঁজে পায় তবে আপনার মৃত্যু নিশ্চিত। মরতে না চাইলে সাবধান হয়ে যান। আমি চাই না আপনার ক্ষতি হোক, তাই চলে যান বহুদূরে। আমি আপনার পিছু নিয়েছি, তাকে বলল? ওদের নেটওয়ার্ক সম্পর্কে আপনার ধারণা নাই। ওরা সব দেখে এবং সব জানে। আপনি এসব ছেড়ে দিচ্ছেন না কেন? মরার আগে ছাড়তে পারবো না, হাজার চাইলেও পারবো না। আমারও তো ইচ্ছে করে স্বপ্ন বুনতে, কিন্তু ইচ্ছে করলেও সব হয় না। প্রচেষ্টাও লাগে, আর আপনি সেই প্রচেষ্টা করেন না। এই কাজ ছেড়ে দেওয়া মানে মৃত্যুকে বুকে জড়িয়ে নাও। যে এই কাজ ছাড়বে ওরা তাকে বাঁচতে দিবে না, যে কোনো মূল্যে মেরে ফেলবে। কেন মেরে ফেলবে? কোন অপরাধে? আমাদের দলের ইনফরমেশন সরকারের লোকের হাতে চলে যাওয়ার ভয়ে। আপনি পিছু নিয়েছেন, বড্ড ভুল করেছেন। কাল সূর্য ডোবার আগে আপনাকেও মেরে ফেলবে। এখন কি করব? প্লিজ চলে যান, অনেক দূরে চলে যান। আপনাকে ছেড়ে? আমি আপনার কে হই যে আমাকে ছেড়ে যেতে পারবেন না? হয়তো কেউ, আবার কেউ না। আমি আপনার কেউ না হলে ছেড়ে যান, চলে যান অনেক দূরে, নিজে বাঁচার জন্য যান। যদি কিছু হন তাহলে কি করব? নিয়ে যান আমারে অনেক দূরে, যেখানে গেলে আমি সেলিনা থেকে আর পাখি হতে চাইবো না। অর্ক এবং সেলিনা দুজনেই মৌন হয়ে বসে রইল। কেউ কাউকে কিছু বলল না। নিজেদের দিকে তাকিয়ে দেখল না কে কি ভাবছে। উভয়েই গভীর চিন্তায় ডুবে গেছে। তাদের মধ্যে যে সম্পর্ক ধীরে ধীরে গড়ে উঠেছে হয়তো তারই নাম খুঁজে চলেছে, কিংবা পালিয়ে বাঁচার কথা ভাবছে। ওরা আর নিজেদের মধ্যে কথা বলল না। নীরবেই যে যার জায়গায় বিছানা পেতে শুয়ে পড়ল। ঘুম কারো চোখেই ছিল না। সারা রাত কেউ ঘুমোতে পারেনি, তবুও চোখ বুজে শুয়েছিল। শেষ রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির মধুর শব্দে কখন নিদ্রায় চোখ বুজেছে তা অর্ক বা সেলিনা কেউই জানে না। সকাল 8টায় আচমকা ব্যথায় ঘুম ভেঙে গেল অর্কের। চোখ খোলা মাত্রই ছানা ভরা হয়ে গেল। ওরা 5-6 জন লোক লাঠি ছুরি চাপাতে নিয়ে অর্ককে সত্যি সত্যি মারতে এসেছে। সেলিনা চেষ্টা করছে ওদের বোঝাতে যেন অর্ককে কিছু না করে। এরা সেই লোক যাদের সাথে সেলিনা কালকে ভাঙা বিল্ডিংটাতে মিটিং করতে গিয়েছিল। সেলিনাদের দলের লিডার আরিফ অর্কের সামনে পায়ের পাতার উপর ভর করে বসলো। অর্কের চোয়ালে চাপ দিয়ে ধরে বলল, শালা বান্দির পুত, কয়দিন হয়েছে ঢাকা যাইছত? অর্ক কিছু বলল না। সে ভয় পাচ্ছে আবার সাহসও। সেলিনা আরিফকে উদ্দেশ্য করে বলল, ভাই, ও বুঝতে পারে নাই, ছেড়ে দেন ওরে, আমি বুঝামো। আজই এই শহর ছেড়ে চলে যাবে, আর কোনো দিন ফিরে আসবে না। এই পোলার লাইগা তোর দরদ উতলায় পড়ছে কেন? ওই শহর না, দুনিয়া ছাড়বো। অর্ক পরিস্থিতি বুঝতে পারছে। যদি এখান থেকে পালাতে না পারে তবে এই যাত্রায় রক্ষা নেই। সেলিনা এবং আরিফের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। সবার মনোযোগ প্রায় তাদের দিকে। এই সুযোগে যদি পালানো যায়, যেই ভাবা সেই কাজ। অর্ক সময় অপচয় না করে এক লাফে উঠে দাঁড়ায়। দরজার সামনে যে দাঁড়িয়েছিল তাকে ধাক্কা দিয়ে ফেলে দৌড় দেয়। যতক্ষণে ওরা বুঝেছে ততক্ষণে অর্ক সেলিনার ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। দিক বিদিক না দেখে হন্যে হয়ে দৌড়াচ্ছে অর্ক। তার পেছনে ছুরি চাপাতি নিয়ে দৌড়াচ্ছে আরিফের লোক। আরিফ পেছন থেকে চিৎকার করে বলছে, ধর খানগির ফোলারে।
জবাই করে ফেলবি। অর্ক পেছনে না তাকিয়ে দৌড়াচ্ছে। হরিণ বাঘের থেকে দ্রুত ছুটে, তবুও বাঘের হাতে মারা পড়ে, কারণ হরিণ পেছনে ফিরে বাঘের গতিবিধি লক্ষণ করে। এই ভুল অর্ক করতে চায় না। আরিফের খাঙ্কির পোলা গালি শোনার পর অর্কের চোখে তার স্বপ্ন ভাসছে। এমন একটা স্বপ্ন সে দেখেছিল, সেটাই ঘটছে এখন। সামনে বৃষ্টির পানি জমে আছে, স্বপ্নের মতো এই পানিতেই পিছলে পড়ে যাবে, তারপর ওরা অর্ককে মেরে ফেলবে। রাস্তায় জমে থাকা পানির কাছে আসতেই হার্টবিট বেড়ে গেছে অর্কের। সে পিচ্ছিল রাস্তা এড়িয়ে দৌড়াতে চাইছে না, এবার অর্ক স্বপ্নের মতো পিচ্ছিল রাস্তায় পড়লো না, দৌড়ে বাম পাশের একটা চিপা গলির ভেতরে ঢুকে গেল। আরিফ তার দলবল নিয়ে গলির ভেতরে ঢুকে হতাশ হলো। অর্ককে কোথাও খুঁজে পেল না, এক নিমিষেই যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে। সারাদিন অর্ককে পাওয়া গেল না। আরিফের লোকজন অর্ককে না পেয়ে সেলিনার কাছে ফিরেনি, তাই অর্কের কি হয়েছে তা সেলিনা জানে না, শুধুই অনুমান করতে পারে হয়তো অর্ককে ওরা মেরে ফেলেছে। সন্ধ্যার বিষণ্ণতা সেলিনাকে গ্রাস করে নিয়েছে। রুমের আলো নিভিয়ে বিছানাতে হাঁটু মুড়ে বসে আছে সে। বিষাক্ত জীবন থেকে মুক্তি চাইছে সে, কিন্তু পারছে না। হঠাৎ দরজার টকটক শব্দ শুনে চমকে উঠল সেলিনা। আরো 2 বার শব্দ হওয়ার পর সে উঠে দরজা খুলে দিল। দরজা খুলতেই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো অর্ক। অর্ককে দেখে সেলিনার চক্ষু চড়ক গাছ। সেলিনা বলল, খুব চিন্তায় ছিলাম আপনাকে নিয়ে। ওরা পারলে আমাকে মেরেই ফেলতো। আবার ফিরে এসেছেন কেন? মরার ভয় নেই? এখন মরার ভয়? মরতে দেখার ভয় আছে? মানে বুঝলাম না। আপনি বেঁচে থেকেও প্রতি মুহূর্ত মরবেন, তা আমি সইতে পারবো না। মৃত্যুর মতো আপনাকে বেঁচে থাকতে দেখতে পারবো না। কেন? আমার কষ্ট আপনি সইতে পারবেন না কেন? আমি আপনার কে হই? কিছুই না, আবার সব কিছু। বুঝলাম না। বুঝতে হবে না। আপনি কি চান আমাকে বাঁচাতে? যদি চান তবে কোনো কথা না বলে আমার সাথেই চলুন, নয়তো ওরা আবার আসুক আমাকে মারতে। আমি আর পালাবো না। কিছু বিস্ময় এবং কিছু মুগ্ধতা নিয়ে সেলিনা অর্কর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অর্কও সেলিনার চোখে চোখ রাখলো। হয়তো সেলিনা অর্কের চোখে ভরসা দেখেছে, তাই দেরি না করে চটপট ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। ব্যাগ গোছানো শেষ হলে সেলিনা জিজ্ঞেস করে, কোথায় যাব আমরা? গাঢ় পাহাড়ে গায়ে ঘর বাঁধতে। শহরের বুকে অন্ধকার নেমে এলেই কালো শক্তির আধিপত্য আকাশের মুক্ত মেঘের মতো ছড়িয়ে যায়। সেলিনা এবং অর্ক দুজনের মধ্যে একটা ভয় জমাট বেঁধেছিল, হয়তো ওরা ধরা পড়বে, হাতে পেলে ওরা মেরেই ফেলবে। দুজন দুজনের হাত ধরার পর মৃত্যুর ভয় তাদের কাবু করতে পারছে না। মনের ভেতর থেকে কে যেন বারবার সাহস জোগানোর চেষ্টা করছে। পিচ ঢালাই আঁকাবাঁকা রাস্তাটা উঁচু উঁচু টিলার বুক বেয়ে হারিয়ে গেছে সবুজের মাঝে। মুগ্ধ হাওয়ার মতো দৃশ্য। যান্ত্রিক শহর থেকে সেলিনা অনেক দূরে, তবু মনের ভয়টা এখনো মরে যায়নি। বারবার মনে হচ্ছে এই বুঝি ওরা চলে আসে। আশেপাশে লোকালয় নেই বললেই চলে, আছে তবে সে বেশ দূরে। রাস্তার দুপাশে শুধু গাছ আর গাছ। হঠাৎ অর্ক চিৎকার করে বলে উঠল, এই ড্রাইভার, গাড়ি থামান। মুদবেন নাকি মামা? অর্ক ড্রাইভারের কথার জবাব দিল না। সেলিনাকে বলল, চলেন এখানে নামবো। সেলিনাকে বলা অর্কের কথাটা ড্রাইভারের কানে চলে গেছে। সে শুনে বেশ অবাক হয়েছে। ড্রাইভার বলল, কন কি মামা, এই জঙ্গলে নামবেন? পরে তো গাড়ি পাইবেন না। এই শুনশান রাস্তায় কেউ গাড়ি থামাবে বলে মনে হয় না। এখান থেকে গাড়ি উঠবো না, সামনে পিকনিক স্পট আছে, সেখান থেকে উঠতে পারবো। সে তো মেলা দূর, প্রায় 8 কিলো। গাড়ি থাকতে এত দূর হাইটা যাবেন? আপনি নিজেরটা দেখেন, আমরা যাইতে পারবো। সেলিনার হাত ধরে হন হন করে নেমে গেল অর্ক। সেলিনাও মনে সংশয় নিয়ে অর্কের সাথে নেমে পড়ল। এখন অর্ককে বিশ্বাস করা ছাড়া কোনো উপায় তার কাছে নেই। এত দূর এসে পড়েছে, ফিরে যেতেও পারবে না। জঙ্গলের মাঝখানে নেমে পড়াতে সেলিনা ভীষণ অবাক হয়েছে, একটু ভয়ও হচ্ছে। চারদিকে ঘেরা জঙ্গল, দিনের বেলাতেও ভয়ে শরীর শিউরে ওঠে। ভয় পেয়েই সেলিনা বলল, আমরা এই পাহাড়ি অঞ্চলে কেন নামলাম? ভয় লাগছে আপনার? শহরে মানুষ জীবনে প্রথম এমন একটা জায়গায় নামলে ভয় লাগবে না? প্রথমবার ঢাকার বাইরে এলেন? যদিও ভয় লাগছে, তবুও মনে হচ্ছে রোজগার কারখানা থেকে আমি আজ মুক্ত। ইচ্ছে মতো উঠতে পারবো, ঘুরতে পারবো যেখানে খুশি। হ্যাঁ ম্যাডাম, ইচ্ছে মতো সব করতে পারবেন। তবে কি? আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি মরে গেলেও কখনো আপনার ক্ষতি হোক এমন চাইবো না। সেলিনা অর্কের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ওর মনের ভয় কাটতে শুরু করেছে। লজ্জায় অর্ক চোখ নামিয়ে নিল। রাস্তা ছেড়ে জঙ্গলের ভেতর হাঁটতে শুরু করলো।
অর্কের পেছনে সেলিনাও জঙ্গলে হারিয়ে গেল। মানুষ সামাজিক জীব, একা বাস করতে পারে না। একটা পরিবার থেকে ধীরে ধীরে একটা সমাজে পরিণত হয়। অর্ক এবং সেলিনার মতো সমাজ থেকে অনেকেই বেরিয়ে মুক্ত আকাশে পাখির মতো উঠতে চায়, কিন্তু শেষ অবধি হয়ে ওঠে না। অর্কের নিজের উপর বিশ্বাস আছে, সে পারবে যদি সেলিনার সঙ্গ দেয়, যদি সেলিনা শহরের সুবিধার কথা ভুলে প্রকৃতি দেওয়া উপহার দিয়ে জীবন শুরু করতে পারে। অর্কের মনে মাঝে মধ্যে সন্দেহ জাগে, সেলিনা কি পারবে? পূর্ব পশ্চিম দিকে ছোট বড় টিলা এবং বিশাল ঘন জঙ্গল, উত্তর দিকে পিকনিক স্পট এবং দক্ষিণ দিকে অনেক দূরে মানুষের বসবাস। ওরা হাঁটছে উত্তর পশ্চিম দিক বরাবর, যাতে করে পিকনিক স্পটের কাছাকাছি যাওয়া যায়। পিকনিক স্পটের বেশি দূরে হলে খাওয়া দাওয়ার ভীষণ ঝামেলা হবে। সেলিনার জন্য অন্তত খাবার দাবার নিয়ে চিন্তা করছে অর্ক। উঁচু নিচু টিলা পার করে অনেকটা হাঁটলো ওরা দুজন। সেলিনা একদম হাঁপিয়ে গেছে, বারবার লতা পাতা পায়ে পেঁচিয়ে ধরছে, ওর হাঁটতে খুব কষ্ট হচ্ছে। একটা উষুত গাছের শিকড়ের উপর ধুম করে বসে পড়ল। অর্ক দাঁড়ালো, সেলিনার জন্য তার মায়া হচ্ছে। মেয়েটা সত্যি আর হাঁটতে পারবে না। হাঁপাতে হাঁপাতে সেলিনা বলল, আমি আর পারবো না, আর হাঁটা সম্ভব না। আচ্ছা, আপনি এখানেই বসুন, আমি আসছি কিছুক্ষণের মধ্যে। কোথাও যাবেন না? অর্ক সেলিনাকে বসিয়ে রেখে বড় ওষুধ গাছের পেছনে দিয়ে জঙ্গলের ভেতরে হারিয়ে গেল। 1 মিনিট যায়, 2 মিনিট যায়, 5 মিনিট যাওয়ার পরেও অর্ক আসে না। ভয় পেয়ে যায় সেলিনা। অর্ক কি তবে তাকে ফেলে চলে গেল? এই জঙ্গলে একা কি করবে সে? ভয়ে কাঁপতে শুরু করেছে সেলিনা। বেশি সময় পার হয়নি, 10 থেকে 15 মিনিট কিংবা তার কিছু বেশি। এই অল্প সময়ে সেলিনা ভয়ে অস্থির হয়ে উঠেছে। তার শুধু মনে হচ্ছে অর্ক বুঝি তাকে জঙ্গলের মাঝে একা ফেলে কোথাও চলে গেল। কেন অর্ক এমন কাজ করবে তা ভেবে পায় না সেলিনা। হয়তো ঝামেলা দূর করতে চাইছে। মনে মনে কথাটি বলল সেলিনা। তারপর চিৎকার করে কয়েকবার অর্কের নাম ধরে ডাকাডাকি করলো। চিৎকার করেও অর্কের সারা শব্দ না পেয়ে আশা ছেড়ে দিল সেলিনা। ওষুধ গাছের মোটা শেখরে হাঁটু মুড়ে বসে কান্না জুড়ে দিল। শব্দ ছাড়া কান্না, অশ্রু ঝরা কান্না। এই পাগলি, কান্না করছেন কেন? আচমকা অর্কের কণ্ঠ শুনে চমকে উঠল সেলিনা। অর্ক হঠাৎই ম্যাজিকের মতো উপস্থিত হয়েছে যেন। হাতে অনেকগুলো ডাল এবং লতা পাতা বেঁধে এনেছে। ডালের ভারী বোঝা শুকনো পাতার উপর ফেলে দিল অর্ক। সেলিনা তখনও অবিশ্বাসের চোখে অর্কের দিকে তাকিয়ে আছে। উত্তর না পেয়ে অর্ক আবারও জিজ্ঞেস করলো, ম্যাডাম, কান্নার কারণ জানতে পারি? ভয় পেয়েছিলাম। কিসের ভয়? কোনো প্রাণী চলে এসেছিল নাকি? আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না, এখানেই আমার পচে মরতে হবে। এক মুহূর্তে বিশ্বাস উড়ে গেছিল। জানেন, জীবনে খুব কম মানুষকেই বিশ্বাস করতে পেরেছি। যাদের বিশ্বাস করেছি বেশিরভাগ ধোঁকা দিয়েছে। আপনাকে বিশ্বাস করে আপনার সাথে অনেক দূর চলে এসেছি। একটু আগে আমার মনে হচ্ছিল আপনি বিশ্বাস ভঙ্গ করে আমাকে এই জঙ্গলে ফেলে চলে গেছেন। আমি বিশ্বাসের মর্যাদা দিতে জানি। বিশ্বাস ছাড়া দুনিয়া অচল। আশা করি আমার প্রতি আপনার বিশ্বাস অটুট থাকবে। আপনার শুদ্ধ উচ্চারণ শুনে মনে হয় না আপনি গ্রামের লোক। কে আপনি? আমি অর্ক, আপনার বিশ্বস্ত সঙ্গী। আপাতত এই পরিচয় যথেষ্ট। যথেষ্ট না, আপনাকে মাঝে মধ্যে আমার সন্দেহ হয়। গ্রামের ছেলেরা শহরে এসে এত স্মার্টলি সব সামলাতে পারে না। আপনার কি মনে হয় কে আমি? সেদিন একটা লোক আমার সামনে পথ আটকিয়ে দাঁড়িয়েছিল, যে আমাকে দিনের বেলায় পাখির সম্বোধন করছিল। আপনি তাদের লোক? পাখির এমন কথায় থতমত খেয়ে গেল অর্ক। কি উত্তর দেবে খুঁজে পাচ্ছে না। কবে থেকে আমাকে ফলো করছেন? কই, আমি তো আপনাকে ফলো করছি না। এত মিথ্যে বলে আপনার প্রতি আমার বিশ্বাস বেশিক্ষণ অটুট থাকবে না। প্রায় 1 বছর হয়েছে আপনাকে ফলো করছি। আমি আপনাকে যা বলেছি সব সত্যিই ছিল, তবে শুধু আমার প্রফেশন গোপন করেছি। চাইলে তো আমাকে ধরিয়ে দিতে পারতেন। তা পারতাম, ধরিয়ে দিলে তো আপনার পুরো টিম সম্পর্কে ধারণা পেতাম না, এবং আপনার মাথায় মৃত্যু চিলের মতো পাক খাচ্ছে তাও জানতাম না। আমাকে বাঁচাতেই তবে এত নাটক? বলতে পারেন তেমনই। যখন শুনলাম আপনি তাদের অবাধ্য হচ্ছেন বলে তারা আপনাকে মেরে ফেলতে চায়, তখনই সিদ্ধান্ত নেই যে আপনাকে বাঁচাবো। আমিও যে একজন খুনি। কত মানুষ রক্ত আমার হাতে লেগে আছে। এই দেখুন, আমার হাত দুটো রক্তাক্ত। কেন বাঁচাচ্ছেন আমাকে? আপনি মানুষ, বাঁচার অধিকার আপনিও রাখেন। সুযোগটা আমি না হয় করে দিলাম। আর কোনো কারণ নেই? আছে, তবে বলতে পারছি না। কেন? জানি না। খুনিকে শাস্তি দিতে হয়।
আপনাকে মুক্ত করে দেওয়াই আপনার শাস্তি। শব্দ করে হেসে উঠল সেলিনা। তার হাসির শব্দ যেন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ল। তাহলে আপাতত একটা ছোট শাস্তি গ্রহণ করেন। মাথা পেতে গ্রহণ করব। জঙ্গলে বিকেল হয় না, দুপুরের পরেই সন্ধ্যা হতে শুরু করে, তাই থাকার ব্যবস্থা করতে হবে। আপনি যেহেতু আর হাঁটতে পারছেন না, তাই এখানেই থাকার ব্যবস্থা করব এবং আপনি হেল্প করবেন। এটা শাস্তি? জি ম্যাডাম, এটাই শাস্তি। রাত কাটানোর উপযোগী লতাপাতা দিয়ে এমন একটা ঘর বানালো অর্ক এবং সেলিনা। ভালোবাসা থাকলে এমন ঘরেও সুখ থাকে, না ছুঁয়েও ভালোবাসা যায়, ভালোবাসার কথা প্রকাশ না করেও ভালোবাসা যায়। সেদিক দিয়ে হয়তো অর্ক সেলিনাকে ভালোবাসে। মাটির বিষাক্ত কীটপতঙ্গ থেকে বাঁচতে বিছানা পাতা হয়েছে মাটির কিছুটা উপরে। আহামরি ভালো ঘর না হলেও বৃষ্টি এলে ওদের ভেজাতে পারবে না। ঝড়ো হাওয়া বইলে ঘরটা কতক্ষণ টিকে থাকবে তা বলা মুশকিল। একটা কথা তো জানাই হয়নি। কি কথা? আপনার প্রেমিকা আপনাকে ধোঁকা দিয়েছে না, এই জন্যই তো কিছুদিন দুঃখ বিলাস করলেন। প্রেমিকার জন্য দুঃখ বিলাস করেছি, তা ঠিক আছে, কিন্তু সেটা নিজের প্রেমিকা ছিল না, আমার একমাত্র বন্ধু। আবিরের প্রেমিকা সেজে বন্ধুকে হত্যা করেছে। সেই নিউজ পত্রিকা দেখার পর খুব কষ্ট লেগেছে। আমার জীবনে আবির ছাড়া আর কেউ ছিল না, একমাত্র বন্ধু আবিরকেও কেড়ে নিল, নিজেকে সামলাতে পারিনি। আবিরের কথা বলতে গিয়ে অর্কের চোখে পানি চলে এসেছে। চোখ মুছে অর্ক আক্ষেপ নিয়ে বলল, ভাগ্যিস পুলিশ তাদের ধরে ফেলেছে, নয়তো নিজ হাতে শাস্তি দিতাম ওদের। কে বলেছে আপনার কেউই নেই? এই যে আমি আছি, আমি একবার কাউকে বিশ্বাস করলে তাকে কাছের মানুষ ভাবতে শুরু করি। আমাকে বিশ্বাস করেন? হ্যাঁ করি তো। আমি শুনেছি বিশ্বাসী ভালোবাসা, তাহলে তো আমাকে ভালোবাসেন। সেলিনা মুচকি হেসে অর্কের কথাটা এড়িয়ে যেতে বলল, এখানে কিছুদিন থেকে যেতে পারলে বেশ হতো। আমার মনের কথা বলেছেন। পাশে একটা জলাভূমি দেখে এলাম, সেখানে বিশাল একটা পাহাড়ি গাছ, যদি একটা ট্রি হাউস বানানো যেত তবে বেশ হতো। আপনি কি কোনোভাবে আমার মন পড়ে নিচ্ছেন? মনে পড়তে পারলে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে যেত। আমি যা ভাবছি আপনি তাই বলছেন কি করে? শব্দ করে হেসে উঠল অর্ক। ওদের গল্প করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। কিছু শুকনো কাঠ আগে জোগাড় করে রেখেছিল অর্ক। সে আনাড়িদের মতো জঙ্গলে খালি হাতে আসেনি, পর্যাপ্ত সরঞ্জাম নিয়ে এসেছে। ব্যাগ থেকে লাইটার বের করে আগুন জ্বালালো অর্ক। আগুন না থাকলে জঙ্গলে বেঁচে থাকা মুশকিল হয়ে যায়। আগুন অনেক ভয়ঙ্কর প্রাণীকে দূরে রাখে, যদিও এই গাঢ় পাহাড়ের দেশে তেমন ভয়ঙ্কর প্রাণী আছে বলে মনে হয় না। ভয়ঙ্কর প্রাণী না থাকলেও সেফটি আগে। কাছাকাছি, খুব কাছাকাছি থেকেও স্পর্শহীন এক রাত কেটে গেল। নানান অজুহাতে ওরা শুধু চাইছিল একটু স্পর্শ করতে, সামান্য একটু স্পর্শ। চাইলেও হাত বাড়িয়ে দিতে পারেনি, বিপরীত মুখ করে শুয়েছিল শুধু। সকালবেলা ঘুম থেকে উঠেই সেলিনাকে নিয়ে ট্রি হাউসের কাজ শুরু করে অর্ক। বিশাল আকারের পাহাড়ি গাছটার নাম জানা নেই ওদের। ছাতার মতো ছেয়ে রেখেছে তার চারপাশ। কাঁচা দাড়ির মতো লতা ঝুলছে গাছটির শরীর বেয়ে। লতা ধরে খুব সহজেই গাছে ওঠা যায়। দুদিনের টানা পরিশ্রমে ট্রি হাউস সম্পূর্ণ হলো। একটা মাত্র রুম, ছোট বারান্দাও আছে। একটার সাথে আরেকটা কাঠ বেঁধে শৈল্পিক রূপ দেওয়া হয়েছে ট্রি হাউসকে। নিজেদের একটা ঘর হওয়াতে অন্যরকম আনন্দ লাগছে সেলিনা এবং অর্কের মনে। দুজনই প্রচণ্ড রকম খুশি। ট্রি হাউসে উঠলে বারান্দা থেকে দারুণ সুন্দর দৃশ্য দেখা যায়। এক পাশে স্বচ্ছ পানির জলাশয়, বাকি চারপাশে শুধু গাছ আর গাছ। এমন জায়গায় সেলিনা কখনো যায়নি, তাই ওর আনন্দটা একটু বেশি। সাথে একজন বিশ্বস্ত মানুষ থাকলে লাইফটাকে পুরোপুরি এনজয় করা যায়। আনন্দের সাথে এক সপ্তাহ পার হয়ে গেল। নতুন জীবনে হেসে খেলে সুখ উপভোগ করতে ব্যস্ত সেলিনা। পাহাড়ের চূড়ায় উড়ে ভোরের সূর্যোদয় দেখে। সারাদিন এখানে সেখানে ঘুরে সন্ধ্যায় সূর্যাস্তের সময় সেলিনা আবার পাহাড়ের চূড়ায় বসে সূর্যাস্ত দেখে। সে একা দেখে না, তার সাথে সবসময় থাকে অর্ক। অর্ক ছায়ার মতো তার সাথে লেগে থাকে, একটা পোকাও যেন কামড়াতে না পারে। একটি সুন্দর বিকেল পার করে সূর্যাস্ত দেখতে ছোট এক টিলার উপর পাশাপাশি বসে আছে ওরা। দুনিয়ার সব ভুলে সুখ উপভোগ করতে মত্ত। অর্কের হাতের পাশে সেলিনার হাত। সে বারবার চাইছে একটু স্পর্শ করতে, চাইছে হাতটা ধরতে, একটা ছুতো খুঁজছে হাত ধরতে, সাহস করতে পারছে না। অনেকবার শত্রুর সাথে সম্মুখ যুদ্ধ করেছে অর্ক। বুলেট কান ঘেঁষে চলে গেছে, তখনও এত ভয় লাগেনি। এখন তার যত ভয় লাগ। সূর্য তখন কপালের লাল টিপের মতো রক্তিম হয়ে গেছে।
ডুবতে শুরু করেছে। হুট করে সেলিনা একটা উষ্ণ হাতের স্পর্শ পেল। তার হাতের উপর অর্ক একটা হাত রেখেছে। বিস্ময় নিয়ে অর্কের দিকে তাকালো সেলিনা। অর্ক এমন একটা ভং ধরেছে যেন সে কিছুই জানে না। ভাবটা এমন যেন এসব ঘটনা অহরহ ঘটে। হাত না সরিয়ে সেলিনা বলল, স্পর্শ পর্যন্তই শেষ? শক্ত করে ধরতে লজ্জা লাগছে নাকি ভয়? সাহস করতে পারছি না। রাস্তার প্রতি তার হাত ধরতে আবার সাহস লাগে? আমি কখনো আপনাকে সেই নজরে দেখিনি। এতদিনে আমাকে এই বুঝলেন? সেলিনার হাতের উপর থেকে নিজের হাতটা সরিয়ে ফেলল অর্ক। সেলিনার কথা তার মনে লেগেছে। মেয়েটাকে কিছু কিছু সময় সে বুঝতে পারে না, এখনো কেমন রহস্যময় লাগে। আপনাকে একটা কথা অনেক আগে থেকেই বলতে চাই, কিন্তু সাহস করে উঠতে পারি না। আজ শুনবেন? বলুন। অস্ত যাওয়া এই সূর্যকে সাক্ষী রেখে বলছি, প্রথম দেখাতে আপনাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কিন্তু আমার খারাপটা জানার পর এখন ভালোবাসেন না? ব্যাপারটা ঠিক তা না। আপনি আজকাল সব কিছু নিজের মতো করে ভেবে নিচ্ছেন। আমি জানি আপনি পরিস্থিতির শিকার হয়ে মানুষ হত্যা করেছেন। যাদের হত্যা করেছেন তারা সকলেই কোনো না কোনোভাবে অপরাধের সাথে যুক্ত ছিল। তবে আপনি যে কারোর সাথে বিছানায় রাত কাটাননি এই ব্যাপারে আমি নিশ্চিত। সেলিনা কিছুক্ষণ অর্কের দিকে অবাক চোখে চেয়ে রইল, তারপর মাথা নিচু করে ফেলল। চুপ করে বসে রইল। অর্ক বলল, কিন্তু আমি ভয় পাই আপনাকে নিয়ে। আমাকে নিয়ে যদি আপনার মনে কোনো অনুভূতি না থাকে, এই ভয়ে কিছু বলি না। আমার মনে হচ্ছে শীঘ্রই আমি মারা যাব। শুনেছি মানুষ মৃত্যুর আগে বুঝতে পারে সে মারা যাবে। হয়তো সে অনুভব আমার হচ্ছে। মৃত্যুর আগে অন্তত মনের কথাটা বলা উচিত, তাই আপনাকে বলা। সেলিনা কিছু বলতে যাবে তখনই বন্দুক থেকে ফায়ার করার শব্দে চমকে উঠল ওরা। অর্ক টিলার উপর উঠে দাঁড়িয়ে দেখল কিছু অস্ত্রবাহী লোকজন তাদের দিকেই আসছে। হন্তদন্ত হয়ে অর্ক বলল, তাড়াতাড়ি দৌড়ান, ভাগেন এখান থেকে। অর্কের কান ঘেঁষে গুলি চলে গেছে। আর 1 ইঞ্চি এদিক ওদিক হলে উপায় ছিল না। নির্ঘাত মৃত্যু। গুলির শব্দ শুনে ওরা চমকে ওঠে। শব্দের উৎস সন্ধানে পেছনে ফিরে তাকায়। তখনই অর্ক দেখতে পায় বেশ কিছু লোক অস্ত্র হাতে ওদের দিকে আসছে। লোকগুলোর একজন বন্দুক তাক করে রেখেছে অর্কের দিকে, নিশানা ঠিক করে গুলি ছোড়ার প্রস্তুতি নিচ্ছে। তখনই অর্ক চিৎকার করে দৌড়াতে বলল সেলিনাকে। সেলিনা বিপদ আন্দাজ করতে পেরে একটা প্রশ্নও করল না। দৃষ্টি যেদিকে যায় দৌড়াতে শুরু করলো। সেলিনার পিছু পিছু অর্কও দৌড়ানো শুরু করেছে। একে তো পাহাড়ি এলাকা, তার উপর ঝোপঝাড়ে সব ঢেকে আছে। কোথায় খাদ কোথায় গর্ত বোঝা মুশকিল। পেছনে না তাকিয়ে আঁকাবাঁকা দৌড়াচ্ছে ওরা দুজন। সেলিনা অবশ্য কয়েকবার পেছনে তাকিয়েছে, চেনার চেষ্টা করেছে লোকগুলো কারা। লোকগুলোকে দেখে অবাক হয়নি সেলিনা। এদের আগেও দেখেছে। নৃশংস হত্যার জন্য বিখ্যাত। যাকে হত্যা করে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে ওরা দুজন নিচের দিকে পড়তে শুরু করলো। ব্যথায় যেই না সেলিনা চিৎকার করতে যাবে অমনি অর্ক মুখ চেপে ধরল। অর্ক বলল, চুপ, মরতে চাও নাকি? সেলিনা চুপ মেরে গেল। ছোট একটা গর্তে পড়ে গেছে ওরা। গর্তের উপর জালের মতো লতাপাতা গজিয়ে উঠেছে। দূর থেকে দেখলে গর্ত বোঝা সম্ভব না। কিছুক্ষণ নিস্তব্ধ রইল, কেউ কোনো কথা বলল না। অর্কের বুকের সাথে লেপ্টে রইল সেলিনা। তার ভয়ার্ত গরম নিঃশ্বাস অর্কের লোমশ বুকের উপর পড়ছে। অর্ক ঘামতে শুরু করেছে। ঘামার মতো গরম লাগছে না, তবে কেন সে ঘামছে সেটাও বুঝতে পারছে না। বুকের হৃদস্পন্দন বেড়েছে কয়েকশো গুণ। বুকের মধ্যে মুখ গুজে সেলিনা কিছুক্ষণ পর বলল, চলে গেছে ওরা? মনে হয়, তবে এখনই বের হওয়া যাবে না। আচ্ছা, আপনি জাতপাত মানেন? এই সময় এমন প্রশ্ন? এমনি জিজ্ঞেস করতে ইচ্ছে হলো। জাতপাত মানি না, তবে আমি চাইবো না যে আমার প্রিয় মানুষের উপর অন্য কেউ জাত নিয়ে আঙুল তুলুক। কেউই চাইবে না। আর প্রিয় মানুষ অন্য জাতের হলে অবশ্যই সমাজ আঙুল তুলে প্রশ্ন করবে। সমাজ আপনাকে খাওয়ায়, তাহলে কেন সমাজের জন্য জাতপাতকে গুরুত্ব দিবেন? আমি প্রিয় মানুষের উপর আঙুল তোলাকে গুরুত্ব দিচ্ছি না, দিচ্ছেন না। সেলিনার ভীষণ রাগ হলো। এই তো অর্কের বুকে ধাপিয়ে বেড়াচ্ছিল, হুট করে রাগ করে সেলিনা গর্ত থেকে বেরিয়ে এলো। আশেপাশে বন্দুকধারী লোকগুলো আছে কিনা তা না দেখে সে বেরিয়ে হাঁটা শুরু করলো। দিক ভুলে কোন দিকে হাঁটছে তা সে জানে না। পেছন থেকে অর্ক তাকে ডাকছে, কিন্তু সেলিনা ফিরে তাকাচ্ছে না। অর্ক কি বলবে ভেবে পাচ্ছে না। হুট করে সেলিনা কেন রেগে গেল সেই কারণও বুঝতে পারছে না। এ যেন অন্য এক সেলিনা। ইদানিং সেলিনার ভেতরে অনেক পরিবর্তন এসেছে, তা অর্কর চোখ এড়ায়নি। শহরে ছিল কিছুটা একরোখা,
সাহসী, রহস্যময়। আর এখন বনলতার মতো জঙ্গলে রাজত্ব শুরু করতে চাইছে যেন। অর্ক দৌড়ে এসে সেলিনাকে থামালো। কি হয়েছে আপনার? সমস্যা কি? সব থেকে বড় সমস্যা হলো আপনি। আমি? হ্যাঁ আপনি। আপনার থেকেও বড় সমস্যা হলো আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পারছেন আপনি? ভালোবেসে ফেলেছি আপনাকে। কিছু না বলে অর্ক চুপ করে দাঁড়িয়ে আছে। সেলিনার চোখের দিকে তাকাতে পারছে না, না পারছে কিছু বলতে। বোবা হয়ে গেছে যেন। সেলিনা একটা গাছের গুড়ির উপর বসে পড়ল। অর্ক ঠায় দাঁড়িয়ে রইল। সেলিনা বলল, যেদিন আপনাকে প্রথম দিন দেখি সেই দিনে মনের মধ্যে কেমন অজানা অদ্ভুত অনুভূতি কাজ করছিল। যদিও প্রথম পরিচয় আপনার প্ল্যান ছিল, তবুও আপনার আমাকে এড়িয়ে যাওয়ার আমার মন ছুঁয়ে গেছিল। বিশেষ করে আপনার চোখে আমার জন্য কিছু একটা ছিল, হয়তো গভীর কিছু। তারপরও প্রথম আপনার সাথে বৃষ্টি ভেজা আপনার বলা সুন্দর কথাগুলো আমায় মুগ্ধ করেছিল। কথাগুলো শেষ করে অর্কের দিকে তাকালো সেলিনা। অর্ক মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। সেলিনা আরও বলল, একদিকে আপনি অর্ক সেন, অন্যদিকে আমি সেলিনা কোমস। আপনার আর আমার ধর্ম ভিন্ন। দুই ধর্মের মিলন সমাজ ভালো চোখে দেখবে না। বেশি সম্ভব এই কারণেই আপনি আমাকে নিয়ে ভাবতে পারছেন না। ভাবছেন ঠিকই, কিন্তু মানতে পারছেন না। আমি আপনাকে বোঝাতে পারছি না। একটা সত্যি কথা কি জানেন? আমি স্বেচ্ছায় এই খারাপ পথে নামি নাই। আমি স্বেচ্ছায় কোনো পুরুষের বিছানায় গিয়ে কাপড় খুলি নাই। আমি স্বেচ্ছায় ধর্ষণের শিকার হই নাই। সেলিনা বলতে বলতে কেঁদে ফেলেছে। অবাধ্য অশ্রু চোখ বেয়ে ঝরছে অবিরত। চোখের জল মুছতে অর্ক এগিয়ে এলো না, শুধু দেখলো সেলিনা নিঃশব্দে কাঁদছে। কাঁদছেও না, শুধু চোখের জল ঝরছে। অশ্রু মুছে দেওয়ার সাহস করলো না অর্ক। জীবনে অনেক সাহস করতে চাইলেও হয়ে ওঠে না। সেলিনা ধর্ষণের শিকার হয়েছিল তা জানতো না অর্ক। সেলিনার দুঃখ ধীরে ধীরে অর্কের মাঝে ছড়িয়ে পড়ছে যেন। কাঁদলে মানুষের মন হালকা হয়, চোখের জল মানুষের ভেতরের দুঃখ কমায়। তাই ও কাঁদুক, নিজের জন্য কিংবা নিজের যন্ত্রণাগুলোর জন্য কাঁদুক। কিছুক্ষণ পর চোখ দুটো মুছে সেলিনা বলল, আমি ধর্ষণের শিকার হয়েছি 6 বছর আগে। তারপর আমাদের বর্তমান গ্রুপটাতে যুক্ত হই। আমাদের গ্রুপের সকলের উদ্দেশ্য ছিল চরিত্রহীন কামক পুরুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া। আমার ধর্ষককে খুন করার মাধ্যমে আমার পথ চলা শুরু হয়। তারপর কত পুরুষের বুকে ছুরি চালিয়েছি তার হিসাব নেই। তখন মনে হয়নি খারাপ কিছু করছি। বাপ মা মরে গেছে অনেক আগে, তাই আমাকে সঠিক পথে আনার কেউই ছিল না। আপনি যখন আমার জীবনে এলেন, আমার সব পরিবর্তন হওয়া শুরু করলো। অর্ক তখনও মাথা নিচু করে শুনছে। সে কেন কিছু বলতে পারছে না জানে না। খুব করে চাইছে বুকে জড়িয়ে নিতে, কি এক অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে। সেলিনা তখনও বলেই চলছে, আপনি তখন বললেন আমাকে নিয়ে আপনি ভাবেন, আমার প্রতি আপনার অনুভূতি কাজ করে, কিন্তু আপনি ভয় পান। কেন কথাগুলো বললেন? কেন না বললে তো আমার কথাগুলো অপ্রকাশিত থাকতো, ভেতরে ভেতরে একটু হলেও শান্তি পেতাম। আমি আপনাকে ভালোবাসতে পারবো, কিন্তু আপন করে নিতে পারবো না। এর চেয়ে বেশি যন্ত্রণার কিছু আছে? হয়তো আছে, কিংবা নেই। মৃত্যুর আগে আমার অনুভূতিটা আপনাকে বলতে চেয়েছি শুধু। আমি দূর থেকেই চাইবো আপনাকে। কাছে যেতে বড্ড ভয় লাগে, স্বপ্নের মতো লাগে। যদি ঘুম ভাঙলেই স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন দেখার আগেই স্বপ্ন ভাঙার ভয়। স্বপ্ন সব পরে দেখব, আগে জীবন বাঁচাই। আপনার আমার পিছে সন্ত্রাসীগুলো যেভাবে লেগে আছে। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ। এখন চারপাশে শুধু অন্ধকার। গাছগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গাছগুলো ভূতের মতো ভয় দেখানোর চেষ্টা করছে যেন। অন্ধকারে বেশি দূর দেখাও যাচ্ছে না। কোথায় যাবে তা ঠিক করতে ওই হিমশিম খাচ্ছে। সেলিনা বলল, ট্রিট হাউসে যাওয়া যাবে না? না। কেন? হয়তো এতক্ষণে ওরা ট্রি হাউসের খোঁজ পেয়ে গেছে। আর ওরা যদি ট্রি হাউসের খোঁজ পায় তাহলে হয় জ্বালিয়ে দিবে, নয়তো আশেপাশে ঘাপটি মেরে বসে থাকবে। হাতের কাছে পেলেই বুক ফুটো করে দিবে। তাহলে সারা রাত কি করব? এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে। আর কত পালাবো? ঢাকা থেকে অনেক দূর এই জঙ্গলে এসেও বাঁচতে পারছি না। এখন এই জঙ্গল থেকে যাব কোথায়? তাহলে মরতে চান? মৃত্যু ছাড়া পথ নাই। উপায় তো দেখি না। আমার হেড অফিসে যোগাযোগ করতে পারলে কিছু একটা করা যেত। অনেক বড় বোকামি করে ফেলেছি। এখন তো সব রাস্তা বন্ধ প্রায়। ঈশ্বর, এক রাস্তা বন্ধ করলে অন্য রাস্তা খুলে দেন, কিছু না কিছু হয়ে যাবে। দুজনের মধ্যে কিছুক্ষণ নীরবতা চলল। উভয়ে কোনো ভাবনায় হারিয়ে গেছে যেন। নীরবতা বিদীর্ণ করে অর্ক বলল, আপনি যখন জড়িয়ে ধরেছিলেন তখন আমার কেমন জানি লেগেছে। কেমন? অদ্ভুত অনুভূতি। হৃদস্পন্দন বেড়ে গেছিল। সে অনুভূতি ভাবলেই কেমন জানি লাগে।
আমি বুঝতে পারলেও ব্যাখ্যা করতে পারছি না। হুট করে সেলিনা অর্কের হাত ধরে ফেলল। অবাক হয়ে অর্ক শুধু সেলিনা চোখের দিকে তাকিয়ে রইল। ওই চোখে অন্য একটি জগৎ, যে জগৎ মায়া দিয়ে তৈরি। ভালোবাসি আপনাকে। নিজের অজান্তেই যেন অর্কের মুখ থেকে ভালোবাসার কথা বেরিয়ে গেল। সেলিনা অর্কের কাছাকাছি এগিয়ে এলো, একদম কাছাকাছি, যতটা কাছাকাছি এলে দুজন একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করতে পারবে, যতটা কাছাকাছি এলে দূরত্ব বলে কিছু থাকবে না, ঠিক ততটা না, তার থেকেও বেশি কাছাকাছি চলে এলো ওরা। দুজন একে অপরকে গভীর চুম্বনে আলিঙ্গন করে নিল। হুট করে অর্ক মাথায় আঘাত অনুভব করলো, মাথাটা ভো ভো করছে, চোখজোড়া ঝাপসা হয়ে এসেছে। ঝাপসা দৃষ্টিতে সে দেখলো কাছে এক লোক লাঠির হাতে দাঁড়িয়ে আছে। সেলিনাকে কয়েকজন চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দৃষ্টির আড়াল হয়ে গেল সেলিনা। তারপর শুধুমাত্র একটা চিৎকার শুনতে পেল অর্ক। তারপর সে অন্ধকারে তলিয়ে গেল। চোখ খুলে ইট সিমেন্টের ভাঙাচোরা বিল্ডিং দেখে অর্ক অবাক হলো না। সে ভেবেছে জঙ্গলে মেরে ফেলে আসবে, এখনো বেঁচে আছে এই অনেক। সেলিনা নাড়াচড়া করছে না দেখে ভয় পেয়ে গেল অর্ক। তারও হাত পা এবং মুখ বাঁধা, না পারছে কিছু করতে আর না পারবে বলতে। অর্ককে ছটফট করতে দেখে আরিফ বলল, বেশি লাফাস না, এখনো মরে নাই, তোরে রাইখা আরে কেমনে মারি। এক ছোটকে ইশারা করে সেলিনার চোখে মুখে পানি ছেটাতে বলল আরিফ। ছোট অবাধ্য ছেলের মতো কাজ করলো। পানি ছেটানোর কিছুক্ষণের মধ্যেই সেলিনা চোখ খুলে ফেলল। আরিফ সেলিনাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম, জঙ্গলে উঠতে গেছিলেন, কিন্তু আপনি বোধহয় ভুলে গেছিলেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আরিফ অর্কের মুখের বাঁধন খুলে দিতে বললে ছোট বাঁধন খুলে দিল। তারপর আরিফ হাসতে হাসতে আরও বলল, শুনলাম আপনাগরও চুমাচুমি চলছিল, সত্যি নাকি? ভাইয়া প্লিজ আমাদের ছেড়ে দেন, বাঁচতে দেন আমাদের। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আমিও তো তাই বললাম, যাকগে, যা ক্ষমা করে দিতাম, কিন্তু তোদের ক্ষমা করলে সবাই পার পেয়ে যাবে, তাই সরি, ক্ষমা চেয়ে লাভ নেই। ক্ষমা তো চাইতে হবে তোকে। অর্কের কনফিডেন্স দেখে অবাক হলো আরিফ। মৃত্যুর দ্বারে দাঁড়িয়েও বিশাল সাহস দেখিয়ে কথা বলছে, কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আরিফ ফোন বের করে কাউকে কল দিল। হ্যাঁ বস, আসবেন? আসেন তাহলে। কল কেটে ফোন পকেটে রেখে দিল। কিছুক্ষণ পর চাওয়ালা মতিন চায়ের কাপ ভর্তি ট্রে নিয়ে এলো। মতিন আসতেই সাবলীলভাবে আরিফ চেয়ার ছেড়ে তাকে বসতে দিল। এই দেখে অর্ক বা সেলিনা কারোই আশ্চর্যের সীমা রইল না। বুঝতে দেরি হলো না মতিনি এই চক্রের লিডার। সেলিনা এত বছর এদের সাথে কাজ করেও বুঝতে পারেনি মতিনি এই চক্রের লিডার, তাই সেই সব থেকে বেশি অবাক হয়েছে। মতিনকে দেখে হঠাৎ করে শব্দ করে হাসতে শুরু করলো অর্ক। হা হা হা। কি হলো, হাসছেন কেন? আমার আগে বোঝা উচিত ছিল, এদিকে চায়ের কাস্টমার নেই, তবুও কেন চায়ের দোকানে এত জমজমাট থাকে। তাছাড়া আমি ভাবতেও পারিনি যে আজকের দিনেই লিডার ধরা পড়বে। ধরা পড়বে মানে? তোদের কি মনে হয় আমাকে তোরা খুঁজে বের করেছিস? একদম না, আমি নিজেই তোদের আমার লোকেশন দিয়েছি। সেলিনার ফোন ট্র্যাক করে তোরা যে লোকেশন বের করেছিস সেটা আমার জন্যই, কারণ ফোনটা আমি অন করেছিলাম। নয়তো গারো পাহাড় থেকে আমাদের খুঁজে বের করা অত সহজ? তোর কি মনে হয় একা এখান থেকে বেঁচে ফিরতে পারবি? আমরা মরি আর বাঁচি, তোরা বাঁচতে পারবি না। মতিন খানিকটা ভয় পেল। সেলিনা যতই অর্কের কথা শুনছে ততই অবাক হচ্ছে। অর্ক এত কিছু করছে তা ভাবতেও পারেনি সেলিনা। আর বেশি দেরি নাই, ফোর্স হয়তো চলে এসেছে। অর্কের কথা শেষ হওয়ার আগেই মতিনের হাতের বন্দুক 4 বার গর্জে উঠল। ছোট ছোট বুলেট অর্ক এবং সেলিনার শরীর ফুটো করে চলে গেল। আর দেরি না করে মতিন তার দলবল সহ বেরিয়ে গেল ভাঙাচোরা বিল্ডিং থেকে। পড়ে রইল অর্ক এবং সেলিনা। রক্তের গঙ্গা বয়ে গেছে মেঝেতে। আমাকে ক্ষমা করুন, আমি ভেবেছিলাম এই সন্ত্রাসী চক্র শেষ করে আমি আর আপনি স্বাভাবিক জীবন শুরু করব, তাই আগে ভালোবাসার কথা বলতে ভয় পাচ্ছিলাম। আমি ভাগ্যবতী, কেন জানেন? না, প্রিয় মানুষটার সাথে মরতে পারছি। ভালোবাসি আপনাকে। ভালোবাসি। চোখে অন্ধকার নেমে আসার আগে অর্ক এবং সেলিনা অনেকগুলো গুলির আওয়াজ শুনতে পেল। হয়তো পুলিশ ফোর্স চলে এসেছে। মতিন আরিফদের সাথে ওদের গোলাগুলি চলছে।
এই সংঘর্ষে কেউ মরবে, আবার কেউ পালিয়ে যেতে পারবে। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। এরপর হয়তো কোনোদিন রাতের অন্ধকারে কেউ পাখি সেজে অন্যের আকাশে উড়ি করবে না। কিছু কিছু প্রেম পূর্ণতা পেয়েও কখনো পূর্ণতা পায় না, কিছু অনুভূতি প্রকাশ হয়েও হয় না, কিছু কথা জেনেও অজানা। অর্ক এবং সেলিনার প্রেমও হয়তো এমন ছিল, একে অপরকে ভালোবাসতো কিন্তু বলতে পারতো না। ভালোবাসার কথা বলার পর বেশি দিন সুখ রইল না। তারপর অর্ক এবং সেলিনার পরিণতি কি? হয়তো মৃত্যু কিংবা নতুন জীবন। জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। নতুন এপিসোড চাইলে কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।